সো বেসিক্যালি হচ্ছে যার যত বেশি ডেভিডসনে হচ্ছে আহ, তার আয়ত্ত থাকবে, ডেভিডসন তত বেশি হচ্ছে যে সে মানে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় ভালো করার চান্স বেশি বেড়ে যাবে তার আর কি। তো প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডেভিডসনটা কিভাবে পড়বো। সবকিছু পড়া লাগবে না, সবকিছু পরীক্ষায় আসবেও না। কোন কোন টপিক থেকে আসে, কিভাবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন বইয়ের মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে, বাট এফসিপিএস পার্ট ওয়ানের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, সো প্রথম যে ব্যাপারটা, একটু বইতে চলে যাচ্ছি। আপনারা কি গত কয়েক সেশনের মানে সিরিয়াস পার্ট ওয়ানে কি কি প্রশ্ন আসছে তার সেগুলো কি দেখা হয়েছে নাকি আপনাদের? হুম। আচ্ছা, একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, হয় টেক্সট দিয়ে না মাইক্রোফোন অন করে। এখানে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, হেজিটেট করার কিছু নাই। আপনারা ডিরেক্টলি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে। দেখা হয় নাই না? Recording in progress. আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে কেউ দেখেন নাই না? ওকে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ডায়াবেটিস, এই ম্যালাইটাসের চ্যাপ্টার যেটা আছে, এখান থেকে কয়টা প্রশ্ন আসে। যেহেতু কেউ দেখেন নাই সেহেতু কেউ হয়তো বা বলতে পারবেন না কয়টা প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে প্রতি সেশনে। যত প্রশ্ন আসবে ইম্পর্টেন্স তত বেশি বাড়বে বা কমবে। ঠিক আছে। যত কম প্রশ্ন, তত স্পেসিফিক টপিক, তত বেশি চান্স অফ ওই জায়গা থেকে প্রশ্ন আসার। আচ্ছা, এখন আমরা গত কয়েক সেশন সহ বলতেছি আমি, যে আপনার ডায়াবেটিস প্রশ্ন আসে হচ্ছে 2 ± 1, তার মানে অ্যারাউন্ড তিনটাও আসতে পারে, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। তো খারাপ কিছু না, বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আগের সেশনের প্রশ্ন নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। জুলাই সেশন যেটা গেছে, সেই সেশনে হচ্ছে প্রশ্ন কি আসছে? সেই সেশনে প্রশ্ন আসলে হচ্ছে হচ্ছে এই চ্যাপ্টার প্লাস নিউট্রিশনের যে চ্যাপ্টার, সেই দুইটা চ্যাপ্টার মিলায় একটা প্রশ্ন আসছে যে একটা অবেজ পেশেন্ট, ঠিক আছে, অবেজ পেশেন্ট, তার হচ্ছে অনেকগুলো সমস্যা। এখন তাকে কি করব, কোন ট্রিটমেন্ট থেরাপি দিব, GLP-1 দিব নাকি হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি করব? ঠিক আছে। সো বিএমআই, বিএমআই যেহেতু 40 আপ, সো ওটা ব্যারিয়াট্রিক সার্জারির দিকেই যাবে। সো এই জন্য বললাম জিএলপি, নিউট্রিশন প্লাস ডায়াবেটিস। এখন এটা যদি 35-এর উপরে থাকতো বিএমআই, তখন এটা আবার 35-এর মধ্যে থাকতো, তখন আবার চলে যেত GLP-1 এর ক্ষেত্রে। এখন আসেন এই জিনিস কোন টপিকের আন্ডারে, এই যে জিনিস হচ্ছে ডায়াবেটিস বা আপনার অবেসিটির ম্যানেজমেন্টের আন্ডারে পড়তেছে। ঠিক আছে, এটা 25 জুলাইয়ের। ঠিক আছে, 25 জুলাইয়ের। এখন আসেন আপনার আহ জানুয়ারি সেশন, আপনার হচ্ছে জানুয়ারি 24-এর সেশনে কিছু প্রশ্ন আসছে। কি কি আসছে? ইনসুলিনের এফেক্ট একটা আসছে। একটা আসছে হচ্ছে আপনার ডায়াবেটিস পেশেন্ট, তার হ্যান্ড ফাইন্ডিং কি পাবেন, ডায়াবেটিক পেশেন্টের তার হ্যান্ডস ফাইন্ডিং কি পাবেন। একটা আসছে হচ্ছে আপনার GLP-1 এর ফাংশন। ঠিক আছে। এই যে ইনসুলিনের এফেক্ট, ইনসুলিন এফেক্ট হচ্ছে একটা বক্স, ইনসুলিনের এফেক্টটা হচ্ছে একটা বক্স। ঠিক আছে। আর সরি, ডায়াবেটিস যেটা হ্যান্ডস এর যে হচ্ছে আপনার
ক্লিনিক্যাল ফিচার বা হ্যান্ডসে আপনি কি কি বৈশিষ্ট্য পাবেন সেটাও একটা বক্স। GLP-1টা একটা মেকানিজম হিসেবে আসছে, ঠিক আছে, এটা আপনার মেকানিজমটা পারতে হবে, জানতে হবে। আচ্ছা, তো এটার বাইরে এই লাস্ট 24-25-এর যে 4টা সেশন গেল, এটার বাইরে এর আগে কি আসছে? এর আগে প্রশ্ন আসতে হচ্ছে ডায়াগনোসিস রিলেটেড, মোডি কিভাবে ডায়াগনোসিস করবেন, একবার আসছিল। একটা ডিকে পেশেন্টের মোস্ট কমন কজ কি, ঠিক আছে, একটা ডিকে পেশেন্টের মোস্ট কমন কজ কি। জিডিএম, যেটা হচ্ছে ম্যাটারনাল মেডিসিনের পার্ট, এখানেও আমরা পড়বো। এখানের মেইন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট অপশন কি, এখানে হচ্ছে আপনি কি কি রিস্ক ফ্যাক্টর চিন্তা করবেন। ওকে, তো প্রশ্ন আগের গুলা পড়ে কি বোঝা যায়? যে বোঝা যায় যে কোন টপিক স্যারদের পছন্দ, কোন টপিক থেকে স্যাররা প্রশ্ন করতে চায়। সো আপনি যদি এই পার্টটা দেখেন, এখানে দুইটা পার্ট আছে, এখানে দুইটা পার্ট আছে, ঠিক আছে। দুইটা পার্টের মধ্যে আপ টু, একটু জাস্ট ইয়া করার জন্য, আপ টু 8 পর্যন্ত একটা পার্ট ধরেন, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে, এই যে এই জায়গা থেকে। বাট মোস্টলি বেশি আসার চান্স থাকে হচ্ছে ম্যানেজমেন্ট টপিক থেকে, সাথে এই কমপ্লিকেশনের টপিক থেকে, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। সো আমরা তিনটা ভাগ করে ফেললাম, তিনটা ভাগে আমরা পড়াশোনা করব, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের প্রেজেন্টিং প্রবলেমস এর মধ্যে ডায়াবেটিস, ডিকে, এইচএসএস, হাইপোগ্লাইসেমিয়া, এই পয়েন্টগুলো নিয়ে করব। নেক্সট দিন আমরা ম্যানেজমেন্ট রিলেটেড চিন্তা ভাবনা করব, ঠিক আছে। আচ্ছা, আগে আপনাদেরকে বুঝাইতে হবে আপনারা যখন পড়বেন তখন হচ্ছে কিভাবে পড়বেন। তো বেসিক্যালি প্রশ্ন কেন দেখবেন, আগের সেশনের কি কি আসছে সেটা কেন ইম্পর্টেন্ট বুঝাতে পারছি, আইডিয়া পাওয়া যায় তাহলে আমাকে কোন টপিকটা পড়তে হবে। এক, 2 নাম্বার প্রশ্ন আসবে, 2 নাম্বার প্রশ্ন আসবে হচ্ছে আপনার, আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন আসবে হচ্ছে আমাদের, সরি মাঝখানে ইয়া ব্রেক হয়েছে তো। 1 নাম্বার হচ্ছে কি কি প্রশ্ন আসছে সেখান থেকে আমরা সিলেক্ট করব কোন পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওই টপিকে কি প্যাটার্নে প্রশ্ন আসছে, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে সেগুলো আমরা চিন্তা করব, ঠিক আছে। এরপর আসেন, আপনি যখন ভিতরের দিকে যাবেন, ডায়াবেটিসের ভিতরের দিকে যাবেন, বা সিস্টেমের যে কোনো সিস্টেমের প্রথম যে দুইটা হচ্ছে আপনার পেজ আছে, ওই দুইটা পেজ হচ্ছে এসবিএ ক্লু এর জন্য মোস্টলি ইম্পর্টেন্ট। এসবিএ ক্লু, কিভাবে এসবিএ ক্লু এর জন্য ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি। যেমন দেখেন, এই যে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মোস্ট কমন কজ অফ অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এই রিলেটেড প্রশ্ন আসে, ঠিক আছে। মোস্ট কমন কজ অফ অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স কি, সেই রিলেটেড প্রশ্ন আসে। আচ্ছা, এখন অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স এর মোস্ট কমন কজ কি কেউ বলতে পারবেন? insulin resistance. ইনসুলিন রেজিস্ট্যান্স। গ্রুপে কে কল দিচ্ছেন আপনারা, মানে কি বলবো। আচ্ছা সরি, একটু ঝামেলার মধ্যে পড়ছি। ওকে, প্রথম জিনিসটা আসে হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে যে আপনার অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স এর ক্রাইটেরিয়া, ঠিক আছে। ব্ল্যাকিশ এরিয়া ডেভেলপ করবে ইন দা, হচ্ছে আপনার কোথায় বলেন তো, ছবি দেখে বলেন। Underarm, nape of the neck, ইয়াস, বিভিন্ন foot.
আন্ডার আর্ম, আর একটা হচ্ছে আপনার নেকের ব্যাক সাইডে, এসব জায়গায় আপনার জিনিসগুলা থাকবে। সরি। প্রথম জিনিসটা গেল হচ্ছে আপনার মোস্ট কমন কজ। তো ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে ডায়াবেটিসের জন্য এটা ইম্পর্টেন্ট, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আপনার এন্ডোক্রাইন রিলেটেড টপিক আছে, তারপর হচ্ছে আপনার জিআই ট্র্যাক্ট রিলেটেড একটা টপিক আছে, ঠিক আছে। জিআই রিলেটেড টপিকটা কি, সেটা হচ্ছে আপনার জিআই কার্সিনোমা, মানে অ্যাডেনো কার্সিনোমা অফ দা স্টোমাক। আচ্ছা, এই অ্যাডেনো কার্সিনোমা আহ আপনারা অনেক ভালো মতোই পড়ছেন আমি যতটুকু জানি। এই অ্যাডেনো কার্সিনোমার তিনটা পয়েন্ট বলা আছে। আপনি যখন জিআই অ্যাডেনো কার্সিনোমা, স্টোমাকের অ্যাডেনো কার্সিনোমাটা পড়বেন, তিনটা প্যারানিউপ্লাস্টিক ফিচার বলা আছে। এখানে একটা দিয়ে দিছে, এটা হচ্ছে আপনার অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। আর দুইটা কি বলতে পারবেন কেউ? একটা মনে হ্যাঁ হয় সিয়াদ। সিয়াদ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আরেকজন কি জানি বললেন? সিয়াদ। আচ্ছা, সিয়াদ। একটু লে- না, আমি বলতে চাচ্ছি যে স্টোমাক কার্সিনোমার প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কি হতে পারে। এই যে এটা হচ্ছে স্টোমাক কার্সিনোমার ক্ষেত্রে একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হিসেবে আসবে, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। আদার দেন দিস আর প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কি থাকবে? সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডে একটা লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকলে সেটাকে কি বলেন আপনারা? রোজার সাইন। রোজার সাইন একটা থাকবে, এটা একটা থাকবে পায়ে, ঠিক আছে। আরেকটা কি থাকবে? ভার্কোস গ্ল্যান্ড, ভেরি গুড। ক্রুকেনগার টিউমার আসতে পারে হচ্ছে আপনার সিস্টার মেরি জোসেফ নোডিউল দিয়ে, ঠিক আছে, ওটা আলাদা। মোস্টলি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, একজন বলছেন ভার্কোস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে রোজার সাইন, ঠিক আছে। এই তিনটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক ফিচার ইন স্টোমাক কার্সিনোমা। তো পড়তেছেন হচ্ছে আপনি ডায়াবেটিস, চলে গেছেন হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে। দিস ইজ কোরিলেশন। যখন একটা জিনিস পড়বেন, এখানে মোস্ট কমনলি পড়ছেন, আরেকটা জিনিস পড়তেছেন হচ্ছে আপনার অ্যাডেনোকার্সিনোমা অফ দা স্টোমাক। কারণ কি, এটা যেমন হচ্ছে আপনার এই ডায়াবেটিসে আছে, এটা তেমন হচ্ছে আপনার অনকোলজিতে পাবেন, এটা তেমন হচ্ছে আপনার জয়েন করতে পারতেছে না, সরি। সো আমি যেটা বলতেছিলাম, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে একটা জিনিস আসতেছে, এই পয়েন্টটা। তারপর অনকোলজিতে পাবেন, জিআইটি তে পাবেন, ঠিক আছে। তো এই পয়েন্টগুলা এইসব জায়গায় আপনি পাবেন। তো আমাদের মোস্ট কমনলি আমরা জানতে হবে একটা না একটা জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে আদার কজ যেগুলা আছে, সেগুলা থেকে আপনাকে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন দিতে পারে নাকি, সেই জিনিসটা আপনার জানা জানা হলো। আচ্ছা, তারপরে আসেন এই রেটিনোপ্যাথি, যেটা যে পেশেন্টের নেফ্রোপ্যাথি আছে সেই পেশেন্টেরই রেটিনোপ্যাথি আছে, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা মোটামুটি নিশ্চিত থাকেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন। প্রশ্ন আসছে হচ্ছে যে আপনি হ্যান্ডে কি কি সাইন পাবেন, স্কিনে কি কি সাইন পাবেন, আর ফিটে কি দেখবেন, তারপর হচ্ছে শিনে কি পাবেন। এগুলা হচ্ছে এখানকার ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে। কেন এগুলো ইম্পর্টেন্ট? এক নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে এসবি এর জন্য। দুই নাম্বার ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য। যেমন আপনাকে যদি বলা হয় স্কিনে, স্কিনে কি কি কন্ডিশন থাকবে ডায়াবেটিস পেশেন্টের, এখানে লেখা আছে তিনটা: বুলা, গ্র্যানুলোমা, অ্যানুলারি ভিটিলিগো। এটা ছাড়াও আরো কিছু কন্ডিশন থাকে, বলতে পারবেন? এই যে এটা একটা লেখা আছে এখানে, নেক্রোবায়োসিস লাইপোডিকা, ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার পয়েন্ট থাকতে পারে হচ্ছে ডার্মোপ্যাথি। তিন নাম্বার পয়েন্ট থাকতে হচ্ছে ড্রাইনেস অথবা জেরোসিস, ঠিক আছে। এই যে পয়েন্ট গুলা, এগুলা এখানেও আছে, আবার যখন ভিতরে যাবেন বক্সের মধ্যেও আছে। স্কিনের কন্ডিশন গেল,
এরপর আসেন রিউমাটোলজিক্যাল কন্ডিশন। 4টা কন্ডিশন আছে রিউমাটোলজিক্যাল, তার মানে এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে এটার মধ্যে 4টাও দিতে পারে অথবা 3টা দিয়ে বলবো যে কোন 2টা ঠিক না। তার মধ্যে কি কি আছে? ট্রিগার ফিঙ্গার, অনেক পাইছেন, 1। 2 নাম্বার হচ্ছে আপনার চারকট নিউরো আর্থ্রোপ্যাথি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার প্রেয়ার সাইন পাবেন। 4 নাম্বার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। একজন বয়স্ক মানুষ, 55 or 60 ইয়ার্স এর পেশেন্ট, ডায়াবেটিস অনেকদিন ধরে, সে আপনার কাছে আসছে লিমিটেড রেঞ্জ মুভমেন্ট অফ দা শোল্ডার জয়েন্ট, লিমিটেড রেঞ্জ মুভমেন্ট অফ দা শোল্ডার জয়েন্ট ইন অল ডিরেকশন। ফার্স্ট ডিফারেন্সিয়ালে চলে আসবে কোনটা? ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কোনটা আসবে, বা প্রথম কজ কি মাথায় আসবে আপনাদের? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ভেরি গুড। ঠিক আছে, তাহলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ট্রিগার ফিঙ্গার, প্রেয়ার সাইন, চারকোট আর্থ্রোপ্যাথি, এগুলা হচ্ছে রিউমাটোলজিক্যাল কন্ডিশন ইন এ ডায়াবেটিক পেশেন্ট। অবশ্যই অবশ্যই সবাই আপনারা সামনে হয়তো বা পাবেন বা অনেকেই পেয়েও গেছেন, মোটামুটি বলা যায়। এখন আসেন, এখন এই জিনিসগুলোকে আপনি বুঝবেন কিভাবে? যখন লিমিটেড জয়েন্ট মোবিলিটি বলবে, স্টিফনেস আছে কিন্তু পেইনলেস, ঠিক আছে, যখন এটা হচ্ছে আপনার চেরিও আর্থ্রোপ্যাথির ক্ষেত্রে বেশি যাবে, যেটা চারকোট নিউরো আর্থ্রোপ্যাথির ক্ষেত্রে যাচ্ছে আর কি। ঠিক আছে, যদি এটা পায়ে থাকে তখন মোবিলিটির কথা একটা বলবে, ডিফর্মিটির কথা একটা বলবে। ঠিক আছে, যদি হাতের কথা বলে, হাতের কথা যখন বলবে তখন বলবে যে পেশেন্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অথবা ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট বাইলেটারালি যে কোনো একটা জয়েন্ট মুভ করতে পারবে না, সেটাকে বলা হচ্ছে প্রেয়ার সাইন। ঠিক আছে, এই যে প্রেয়ার সাইন। ডুপিউটেন্স কন্ট্রাকচার পাবেন কিভাবে? বুঝবেন এটার সিনারিও কিভাবে দিবে, বলবে যে থিকেনিং অফ দ্য স্কিন এন্ড নাকল প্যাড। কার্পাল টানেল সিনড্রোমে কি হয়? আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোমে কোন নার্ভ যায় সেটা বলেন। মিডিয়ান নার্ভ। হ্যাঁ, সিটিএস এ যাবে হচ্ছে মিডিয়ান নার্ভ। ঠিক আছে, মিডিয়ান নার্ভ মেনলি যাবে। আর একটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার, যেটা হচ্ছে টেনোসাইনোভাইটিস হবে, ফ্লেক্সোর টেনোসাইনোভাইটিস। সো অনেকগুলা কথা বললাম, অনেকগুলা কথার মধ্যে স্পেসিফিক ক্লু হিসেবে যদি বলা হয় যে মোস্টলি কোনটা আপনাকে পড়তে হবে, কোনটার ক্লু আপনাকে দিবে, তার মধ্যে একটা হচ্ছে এই চেরিও আর্থ্রোপ্যাথি। পায়ে দিলে বলবে যে পায়ের ডিফর্মিটি আছে, পেইনলেস স্টিফনেস এর কথা বলবে, হাতে দিলে প্রেয়ার সাইনের কথা বলবে। কার্পাল টানেল সিনড্রোমের কথা বলতে পারে, মিডিয়ান নার্ভের অ্যাবনর্মালিটি রিলেটেড। এবং এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে মিডিয়ান নার্ভে যে কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে, এখানে হচ্ছে যে আপনার যে রিস্টে যে পেইনটা হয়, এই পেনটা আপনি ঝাঁকি দিলে পেনটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, ট্রিগার ফিঙ্গার একটা আসবে। ডুপিউট্রেন্স কন্ট্রাকচারের একটা কথা বলছি, এই ডুপিউট্রেন্স কন্ট্রাকচার আর কোথায় পাইতে পারেন আপনারা? অ্যালকোহল সিএলডি তে। ইয়েস, ভেরি গুড। অ্যালকোহলিক সিরোসিস, অ্যালকোহলিক সিরোসিসে পাবেন। ঠিক আছে, তো রিউমাটোলজিক্যাল অনেকগুলো কথা বললাম। দেখেন, চারকোট নিউরো আর্থ্রোপ্যাথিটা বেশি আমি প্রায়োরিটি দিচ্ছি, এটা কমপ্লিকেশনের মধ্যে খুব ভালোভাবে আছে। এটার মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যখন পড়বেন সেটার মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্কিন, রিউমাটোলজিক্যাল ফ্যাক্টর গেল। এবার আসেন, একটা পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস সেটা বুঝবেন কিভাবে? চেহারা দেখে, কোনো হিস্ট্রি টিস্ট্রি না নিয়ে। পেশেন্টের যদি ওয়েট লস থাকে তাহলে টাইপ 1 এর দিকে যাবে, পেশেন্ট যদি অবেস থাকে তাহলে টাইপ 2 এর দিকে যাবে। পেশেন্ট যদি ডিকে এর ফিচার নিয়ে আসে তখন এই অ্যাসিটোন ব্রেথ বা এয়ার হাঙ্গার বা কুজমল ব্রিদিং থাকতে পারে, সাথে ডিহাইড্রেশন, অ্যাবডোমিনাল পেইন এগুলা থাকতে পারে। সে এগুলা তাহলে কি? এগুলা হচ্ছে আপনার সিনারিও বোঝার জন্য ক্লু, এখান থেকে পাবেন এগুলা। ঠিক আছে, এই যে এখান থেকে পাবেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং ইন্টারেস্টিংলি যদি বলা হয় টাইপ 1 ডিএম এর ক্ষেত্রে কার্ডিনাল ফিচার কোনটা, কি আসবে বলতে পারবেন?
ওয়েট লস থাকবে, এজটা থাকে 40-এর একটা কম। একটা একটা কার্ডিনাল ফিচার বলে একটা বলতে হবে ভাই। ওয়েট লস থাকবে। ওয়েট লস, ভেরি গুড, ওয়েট লস। এখন আপনি বলে ফেলেন, আর কোথায় কোথায় কার্ডিনাল ফিচার হিসেবে ওয়েট লস থাকবে? বা যে কোনো কার্সিনোমা, কনিক ডিজিজ, টিউবারকুলোসিস। থাইরোটক্সিকোসিস, সিওপিডি। ওখানে কার্ডিনাল ফিচার হিসেবে ওয়েট লস থাকবে? কার্ডিনাল ফিচার কিন্তু ডিফারেন্ট কথা, খুবই স্পেসিফিক থাকতে হয়। কার্সিনোমা যে কোনো। টিউবারকুলোসিস। কার্সিনোমা, টিউবারকুলোসিসে কাশি নাই কিন্তু ওয়েট লস আছে, তাহলে টিউবারকুলোসিস বলবেন? জ্বর নাই, কাশি নাই, তারপরে ওয়েট লস আছে? কে এডিসন্স, কে বলছেন? এডিসন যে বলছেন সে হচ্ছে কারেক্ট এক নম্বরে। আমি হচ্ছে স্পেসিফিক বলতেছি। একটা টিউবারকুলোসিসের পেশেন্টের দেখবেন 1 2 3টা পয়েন্ট, একটা কার্সিনোমার পেশেন্টের 1 2 3টা পয়েন্ট। আপনি যে কার্সিনোমা ফার্স্টে বলছেন তাকে একটু কারেক্ট করে দিন। কার্সিনোমা হইতে হইলে পেশেন্টের ওয়েট লস 3 মাস বা 6 মাসে মোর দেন 10% হতে হবে। যদি 5% হয় তাকে কার্সিনোমা আপনি বলতে পারবেন না। তাহলে এটাকে স্পেসিফিক বা কার্ডিনাল বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। এই যে নিউট্রিশনাল চ্যাপ্টারেই বলা আছে কার্সিনোমা হইতে হলে কতটুকু থাকা লাগবে। আচ্ছা, টিবির ক্ষেত্রে আসেন। ফার্স্ট পয়েন্ট কি? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কাশি থাকতে হবে, লো গ্রেড ফিভার থাকতে হবে, তারপরে আসবেন ওয়েট লসের ক্ষেত্রে, এবং ওয়েট লসটা একটা স্পেসিফিক থাকা লাগবে যে আপনার মোর দেন 10% ওয়েট লস হয়েছে। ধরেন একটা পেশেন্ট আসলে 5% ওয়েট লস হচ্ছে, তার তো আর আপনি কার্সিনোমা বা টিবি বলতে পারবেন না। ঠিক আছে? সেকেন্ডারি এডিশন যেগুলা করে সেগুলোতে ওয়েট লস থাকবে, সেটাই কার্ডিনাল ফিচার। পড়বেন যখন এন্ডোক্রাইন পড়বেন তখনই এটা চলে আসবে। এটা দিয়ে ঘুরাই ফিরাই পেঁচায় পেঁচায় প্রশ্ন আসে। এরকম আমি যখন ওয়েট লসের কথা বললাম, এখন আপনাকে যদি বলা হয় কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বা কার্ডিনাল ফিচার কি, বলতে পারবেন কেউ? একটু হাই লেভেলে চলে গেছি নাকি? কার্সিনয়েডের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয়, কার্সিনয়েডের সিনারিও দিয়ে দিল, সিনারিও দিয়ে বললো যে মোস্ট কার্ডিনাল ফিচার কি, হচ্ছে ফ্লাশিং। তার মানে একটা ডিজিজ যখন পড়বেন তার এই কার্ডিনাল ফিচারটা আপনার মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে? আমি জাস্ট একটা ক্লু ধরাই দিলাম যে কোনটা স্পেসিফিক বা কোনটা কার্ডিনাল। গেল। এরপরে আসেন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এমন কেউ মানুষ দেখেন নাই যে নিউরোপ্যাথিক ফুট আলসার। এটা হচ্ছে যে আপনার জাস্ট কি কি কারণে হয় এমসিকিউ আকারে আসতে পারে, আর এটা মিড টার্মে এসিকিউ আকারে আসতে পারে, এই আর তেমন কিছু না। সো এখান থেকে আমাদের চারকোট নিউরো আর্থ্রোপ্যাথি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? মোস্ট কমন কজ কি, আর একটা ইম্পর্টেন্ট, এই যে অ্যান্টিরিয়র শিনে যে ফিচারটা দেখতেছেন এটাকে বলা হয় নেক্রোবাইসিস লাইপোডিকা। যখন একটা পেশেন্ট অ্যান্টিরিয়র শিনে লেশন নিয়ে আসবে তখন আপনাকে ডিডি চিন্তা করতে হবে। একটা হলো ইরাইথেমা নোডোসাম, একটা হচ্ছে নেক্রোবায়োসিস লাইপোডিকারাম। ঠিক আছে? একটা ইরাইথেমা নোডোসাম, একটা ইরাইথেমা মাল্টিফর্মি, একটা নেক্রোবায়োসিস লাইপোডিকা। ক্লিয়ার? তাহলে ডিডিতে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে পার্থক্য করবেন কিভাবে? নেক্রোবায়োসিস লাইপোডিকা পেশেন্টের ডায়াবেটিস থাকবে, অথবা এই নেক্রোবায়োসিস লাইপোডিকার যে ক্যারেক্টার বলবে সেটার মধ্যে দেখবেন যে ট্যালানজেকটেশিয়ার কথা বলতেছে। ট্যালানজেকটেশিয়া, ওই ইরিথিমা নোডোসাম মাল্টিফর্মির ক্ষেত্রে কিন্তু ট্যালানজেকটেশিয়ার কথা বলবে না। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আরেকটা দিদি আসবে হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম। ঠিক আছে? ইরাইথেমা নোডোসাম মাল্টিফর্মি, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম, নেক্রোবায়োসিস লিপিডিকা। অ্যান্টেরিয়র শিনে যখন লেশন নিয়ে আসবে 4টা ডিডি, ইরাইথেমা নোডোসাম পেইনলেস, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম ভায়োলেসিয়াস নোডিউল আকারে আসবে, নেক্রোবায়োসিস লেপিডিকা আসবে হচ্ছে আপনার ট্যালানজেকটেশিয়া রিলেটেড। বুঝতে পারছেন? পার্থক্য করবেন, একটা থেকে আরেকটা পার্থক্য করবেন, দেখবেন ক্লু বের হয়ে আসতেছে। আচ্ছা, নেক্সট আসেন, নেক্সট পেজে যা ওখানে পড়াইছি সেটাই এখানে আছে। হ্যান্ডের কন্ট্রাকচার, সিটিএস, ট্রিগার ফিঙ্গার,
মাসেল ওয়েস্টিং থাকতে পারে। আচ্ছা, একটা পেশেন্ট অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স নিয়ে আসতে পারে স্কিনে, নেক্রোবায়োসিস ডায়াবেটিকারাম নিয়ে আসতে পারে। ফিচার এই যে দেখেন, র্যাশ উইথ স্কার্ড সেন্ট্রাল ইউরাল লাইন, রেড মার্জিন থাকতে পারে হোয়েন অ্যাক্টিভ ওভার দ্য শিল। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার সিনারিওতে দিয়ে দিবে, আপনাকে ডিরেক্ট বলবে না পেশেন্টের নেক্রোবায়োসিস লাইপোডিকা ডায়াবেটিকারাম আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসেন, এটা হচ্ছে এমসিকিউ রিলেটেড এবং এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে সবারই লাগে। কোথায় কোথায় ইনসুলিন দেওয়া হয়? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে সবচেয়ে বেশি দেওয়া হয়, এটাই হচ্ছে এসবিএ। আর এমসিকিউ বললে আপার থাই, আপার আউটার আর্মে চলে আসবে। ঠিক আছে, এটার কারণে কি হতে পারে সেই রিলেটেড পয়েন্ট গুলা বা কমপ্লিকেশন গুলা লেখা আছে এখানে। ব্রুজিং হতে পারে, লাইপো হাইপারট্রফি হতে পারে, ইরেথেমা ইনফেকশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, একটা পেশেন্ট, এটা এটা আসলে ওয়ার্ডের রিলেটেড, যে আপনি যখন একটা পেশেন্ট দেখবেন ডায়াবেটিসের, আপনাকে ইন্সপেকশনে কি কি দেখতে হবে, সার্কুলেশনে কি কি দেখবেন, সেন্সেশনে কি কি দেখবেন, রিফ্লেক্স কি কি দেখবেন। ওয়ার্ডের ম্যানেজমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কমপ্লিকেশনে যখন যাবেন তখন আবার চলে আসবে। ঠিক আছে। ওকে, তো এখন পর্যন্ত বলেন, কারো কোনো প্রশ্ন আছে একটু পর্যন্ত? ভাইয়া, হুম। আহ, আচ্ছা, ওই যে ইনসুলিন ইনজেকশন সাইজ যেটা, ওটা তো মানে এখানে সরাসরি বলা নাই যে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এসবি হিসেবে আসলে আমরা এটা অ্যান্সার দিব। তো এরকম তো ইয়েস, অন্যান্য টপিকে থাকবে, তো শুরুতে যেটা থাকবে এসবিএ থেকে আমরা কি ওইটাই দিব এমন কিছু? এই যে দেখেন, এটা এটা শুরুতে আছে 1 নম্বরে। ঠিক আছে, এটা 1 নম্বরে। এক, যখন আপনি একটা বক্স পড়বেন, এই বক্স না, যখন কোনো ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর অথবা হচ্ছে যে আপনার একটা কজের ফ্যাক্টর পড়বেন, ঠিক আছে, ওই ফ্যাক্টরের প্রথম যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওই ওই ফ্যাক্টর, আচ্ছা ফ্যাক্টর বা কজ আসলে তারপর দেখানো যেত আর কি আপনাকে। ঠিক আছে, ওই ফ্যাক্টর বা কজ রিলেটেড যে পয়েন্ট গুলো আসবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ওটাই এসবিএ। হট ফ্লাশিং কার্সিনয়েড বলছিলেন, তাহলে ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছেন ভাইয়া, যে ভাইয়া প্রশ্ন করছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। আচ্ছা, নেক্সট আসেন, এখানে আপনার কয়েকটা পয়েন্ট বলছে যে টাইপ 2 ডায়াবেটিস বেশি, টাইপ 1 ডায়াবেটিস কি কারণে হয়। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট বলছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আপনার হাইপার গ্লাইসেমিয়া টাইপ 2 যেটা, সেটা হচ্ছে 90% কেস, মানে মোস্ট কমন বা প্রিভ্যালেন্স এটার সবচেয়ে বেশি। ঠিক আছে, টাইপ 1 এর ক্ষেত্রে কোনো ইনসুলিন নাই, ফাঁকা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে হাই গ্লুকোজ রেজাল্ট, তার মানে কি হাইপার গ্লাইসেমিয়া এফেক্টে অজমোটিক ফিচার থাকে। এই অজমোটিক ফিচারটা হচ্ছে থার্স্ট পলিউরিয়া পলিডিপসিয়া। তাহলে আপনাকে যখন সিনারিও তো বলবে থার্স্ট পলিউরিয়া পলিডিপসিয়া, তার মানে আপনি বুঝে নেবেন যে এখানে অজমোটিক ফিচার আছে, মানে হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ঠিক আছে। আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে মোস্ট কমন। কালকেই ধরতেছিলাম, কালকে ইয়ার মধ্যে লেখা ছিল প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস একটা কন্ডিশন আছে ডায়াবেটিসের আগে, প্রি ডায়াবেটিসে কোনটা বেশি হয়, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন নাকি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন? পরবর্তীতে পাবো, তাই আগে কোশ্চেন জিজ্ঞেস করে নিলাম। ম্যাক্রো। ম্যাক্রো। ওকে, তার মানে প্রি ডায়াবেটিসটা খারাপ, রাইট? প্রি ডায়াবেটিসটা খারাপ। ওকে, প্রি ডায়াবেটিসের দুইটা পার্টও আছে, দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। এরপর আসেন ইনসুলিন। ইনসুলিন অ্যানাবলিক না ক্যাটাবলিক হরমোন গতকালকে আলোচনা করা হয়েছে না গ্রুপের মধ্যে? অ্যানাবলিক হরমোন, তার মানে সবকিছু সে তৈরি করে রাখবে, ভাঙবে না। দেখেন, সে গ্লুকোজকে স্টোর করবে, গ্লুকোজকে ভাঙতে দিবে না। লিপিডকে স্টোর করবে, লিপিডকে ভাঙতে দিবে না। প্রোটিনকে স্টোর করবে, প্রোটিনকে ভাঙতে দিবে না। আপনি মুখস্থ করবেন ঠিক আছে, কিন্তু আপনি যদি
থিওরিটা মাথায় নিয়ে ফেলতে পারেন যে অ্যানাবলিক হরমোন কি করে। তার গ্লুকোজটাকে সে স্টোর করে রাখে, গ্লুকোজ প্রোডাকশন হইতে দেয় না, গ্লুকোজের যে স্টোরটাকে আছে সেটাকে ভাঙতে দেয় না। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ প্রোডাকশন, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন প্রোডাকশন হয় স্টোর হয়ে থাকে সেটাকে ভাঙতে না দেওয়া। ঠিক আছে। লিপিড মেটাবলিজমও সেম, লাইপোলাইসিস করতে দিবে না, কিটোজেনেসিস যাতে না হয়, লাইপোপ্রোটিন লাইপেজ যাতে কমে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা যাতে কমে। এই যে ফ্যাক্টর গুলো আছে না, এই ফ্যাক্টর গুলো পরবর্তীতে ডিকেতে পাবেন আপনারা, আন্ডারলাইন প্যাথোলজির মধ্যে পাবেন, যেগুলো হচ্ছে পরবর্তীতে অ্যাসিটোন বাড়াই দিয়ে পেশেন্টের এই কুজমল ব্রিদিং করতে পারে, অ্যাসিটোন ব্রেথ করতে পারে, কিটো অ্যাসিডোসিস করতে পারে। ঠিক আছে। লাস্টারটা হচ্ছে কি, প্রোটিন ডিগ্রেডেশন বন্ধ করবে বা কমায় দিবে, যাতে প্রোটিনটা না ভাঙে, প্রোটিনটা যাতে না ভাঙে। ঠিক আছে। সো আমরা যদি জানি ইনসুলিন কি করে, তাহলে আমরা বলতে পারবো যে গ্লুকোজে মানে কার্বোহাইড্রেটে সে কি কাজ করবে, লিপিডে সে কি কাজ করবে, প্রোটিনে সে কি কাজ করবে। ঠিক আছে। জাস্ট আমি থিওরিটা বুঝাই দিলাম, এখন নিজেরাই বানাতে পারবেন। যে এখানে যদি বলে যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনটাকে ভাঙা, তাহলে হবে না এটা। ঠিক আছে। গ্লাইকোজেন ভাঙে না, গ্লাইকোজেন তৈরি করে। আপনাকে যদি বলে যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতেছে, মানে লিপিড মেটাবলিজমে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটাকে সে ঠিক রাখতেছে, লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটিটা বাড়াচ্ছে, ট্রাইগ্লিসারাইডটা সিনথেসিস করতেছে, মানে ফ্যাটের ক্ষেত্রে জিনিসগুলোকে সে স্টোর করে রাখতেছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনটাতে স্টোর করতেছে কোনটাতে ভাঙতেছে। একই সিস্টেমে প্রোটিন তৈরি করা, যার কারণেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড লাগে, কারণ প্রোটিনের লাস্ট প্রোডাক্ট হচ্ছে, যেটা মূল প্রোডাক্ট যেটা দিয়ে প্রোটিন তৈরি করে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলা হয় অ্যানাবলিক হরমোন। এটা নিয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন, এই যে কয়েকটা পয়েন্ট এখানে আছে, এই জায়গার যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে ইনসুলিন কিভাবে তৈরি হয়, কোন জায়গা থেকে সে আসে, এই জায়গায় আর কি কি সেল আছে আপনারা খুব ভালো করে জানেন। ইনসুলিনের এখানে বিটা সেল থেকে আসে, তাহলে গ্লুকাগন কোন সেল থেকে আসে? আলফা। আলফা, ভেরি গুড। ডেল্টা সেল থেকে কি কি আসে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোসিটিন, ভেরি গুড। পিপি সেল থেকে তাহলে কি আসবে? প্যানকেটিক পলিপেপটাইড। প্যানকেটিক পলিপেপটাইড। কেন এটা পড়লাম? এটা পড়লাম হচ্ছে যে এটা এমসিকিউ তে ফিজিওলজি আকারে আসতে পারে। ঠিক আছে, ফিজিওলজি আকারে আসতে পারে। চারটা সেল টাইপ, চারটা সেল টাইপ থেকে কি কি সিক্রেশন হয় আপনি জেনে গেলেন। এখন আসেন ইনসুলিন কিভাবে তৈরি হয়। ইনসুলিন তৈরি হয় এ আর বি চেন দিয়ে। এই দুটাকে মানে একসাথে কমিউনিকেট করার জন্য লাগে হচ্ছে সি পেপটাইড। ঠিক আছে। একটা ইনসুলিন তৈরি হতে এ কমিউনিকেট করবে বি এর সাথে, মাঝখানে লিংক আপ করবে হচ্ছে সি। এই সি পেপটাইডটা খুব ইম্পর্টেন্ট। যেটা বডিতে সিনথেসিস ইনসুলিন সেখানে সি পেপটাইড থাকে, বাইরে যে ইনসুলিন তৈরি হয় সেখানে সি পেপটাইড থাকে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আমরা যে ইনসুলিন নেই, বা যারা ডায়াবেটিক পেশেন্ট যারা যে ইনসুলিন নেয়, তাদের ইনসুলিনে কি সি পেপটাইড আছে? না। তাহলে আপনাকে যদি বলা হয় একটা সিনারিওতে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার এরকম কয়েকবার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়েছে, সে এবারও আপনার কাছে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক নিয়ে আসছে, তার বাবা ফার্মেসিতে কাজ করে, আপনি তার ব্লাড ড্র করে দেখলেন ইনসুলিনে সি পেপটাইড নাই, ডায়াগনোসিস কি হবে? বাইরে থেকে ইনসুলিন নেয় এক্সট্রাভেনাস। ভেরি গুড, ভেরি গুড, বাইরে থেকে ইনসুলিন নেয়। এক নম্বরে বুঝতেই পারলেন সি পেপটাইড নাই, তার মানে বাইরে থেকে ইনসুলিন আসতেছে। দুই নাম্বার ক্লু হচ্ছে তার বাবা ডিসপেন্সারিতে কাজ করে, ফার্মেসিতে কাজ করে, সেখান থেকে সে ইনসুলিন নিয়ে ফেলছে। সিনারিওটা সুন্দর না?
এটার জাস্ট উল্টা সিনারিও বানান। একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সে বারবার হাইপোগ্লাইসেমিক হচ্ছে, বারবার হাইপোগ্লাইসেমিক হচ্ছে। আপনি সি পেপটাইড করে দেখলেন অনেক হাই, ডায়াগনোসিস কিসের দিকে যাবে? ইনসুলিনোমা। ভেরি গুড, ইনসুলিনোমা। তাহলে একবার হাইপোগ্লাইসেমিয়ার ফিচার নিয়ে আসছে সি পেপটাইড রাইজ, একবার হাইপোগ্লাইসেমিয়ার ফিচার নিয়ে আসছে সি পেপটাইড লো। এন্ডোক্রাইনোলজিতে সুন্দরভাবে সি পেপটাইড রিলেটেড এক্সোজেনাস, এন্ডোজেনাস আর হচ্ছে ইনসুলিনোমা রিলেটেড পয়েন্ট গুলো আছে। সিনারিও বুঝতে পারছেন, তাইলেই হলো, আর কিছু লাগবে না এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এবার বলেন, টাইপ 1 ডায়াবেটিসে আমরা ইনসুলিন মানে বিটা সেল তো নাই, তাই না? টাইপ 1 ডায়াবেটিসে তো ইনসুলিন বিটা সেল নাই, তাহলে ইনসুলিনও নাই, তাহলে সি পেপটাইড থাকবে? না, থাকবে না। থাকবে না। কেন এই জিনিসটা বলতেছি, খুব ভালোভাবে মাথায় ঢুকাই নেন। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই যে সি পেপটাইডের লেভেলটা আনডিটেক্টেবল থাকে, এবং এটা হচ্ছে প্যাথোগনোমিক ফর টাইপ 1 ডায়াবেটিস। বুঝতে পারছেন? গেল। তাহলে এখানে ইনসুলিন কিভাবে তৈরি হয়, কোন কোন সেল আসে, কোন কোন সেল থেকে কি কি আসে? আচ্ছা, এবার আসেন। এই যে এখানে একটা সেল দিয়ে দেখাইছে, প্যানক্রিয়াটিক বিটা সেল দিয়ে দেখাইছে কিভাবে এইখান থেকে আপনার ইনসুলিন বের হয়। গ্লুট 4 এর মাধ্যমে মেইনলি যায়। ঠিক আছে, গ্লুট 4 গ্লুকোজ ঢুকাতে সবচেয়ে বেশি হেল্প করে। যখন গ্লুকোজটা ঢুকবে, সে গ্লুকোকাইনেজের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রোডাকশন করবে। গ্লুকোজ ভাঙলো, গ্লাইকোলাইসিস হইলো, সেটার অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে সে এটিপি প্রোডাকশন করবে। এটিপি প্রোডাকশন করার কারণে এই পুরা প্যানক্রিয়াটিক বিটা সেল একটা শক্তি পাইলো। শক্তি পাওয়ার পরে সে এই শক্তি দিয়া এখান থেকে ইনসুলিন ঠাস করে বের করবে। এটাই হচ্ছে সালফোনান ইউরিয়া যে ড্রাগ, সেই ড্রাগের মেকানিজম। বুঝতে পারছেন? একটা ক্যালসিয়াম ঢুকবে আর একটা ইনসুলিন বের হবে, এটা হচ্ছে সালফোনার ইউরিয়ার মেকানিজম। বুঝতে পারছেন? সালফোনার ইউরিয়া এখন ইউজুয়ালি বয়স্কদের দেওয়া হয় না, কারণ কি বলতে পারেন? সালফোনার ইউরিয়ার দাম কম, ভালো জিনিস, কিন্তু সালফোনার ইউরিয়া হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, হাইপোগ্লাইসিমিয়া করতে পারে। সো দ্যাটস ওয়াই মানে যেটা সালফোনার ইউরিয়া সেটা খুবই ডেঞ্জারাস। ওল্ড এজের পেশেন্টের এটা দেওয়া যায় না, এটা নিয়ে প্রশ্ন আসছিল। আচ্ছা, এই যে দেখেন, এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়েছে, এটা কোন এনজাইমের মাধ্যমে হয়েছে? গ্লুকোকাইনেজ এনজাইম দিয়ে হয়েছে না? তাহলে এই গ্লুকোকাইনেজে যদি সমস্যা থাকে, তাহলে আমাদের কোন ধরনের রোগ হয় বা কোন ধরনের ডিজিজ ডেভেলপ করতে পারে বলেন? হুম, গ্লুকোকাইনেজে যদি ঝামেলা হয়, গ্লুকোকাইনেজে যদি ঝামেলা হয়, তাহলে কোন ডিজিজ ডেভেলপ করতে পারে? ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অন ইয়াং পেশেন্ট, কালকে বলা হয়েছিল মনে নেই? মোডি টাইপ 2 এর মধ্যে, মোডি টাইপ 2 এর মধ্যে থাকবে গ্লুকোকাইনেজের সমস্যা। ঠিক আছে, গ্লুকোকাইনেজের সমস্যা। ভাইয়া, আচ্ছা। কিন্তু মানে হ্যাঁ, গ্লুকোকাইনেজ, বলছিলাম কি গ্লুকোকাইনেজের সমস্যাটা যে কোনো টাইমেই হইতে পারে, কিন্তু মুডির হুম, যেটা মানে ক্রাইটেরিয়া ছিল সেখানে তো 25 ইয়ার্স এর কম হওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, এটা আর্লি এজে হবে, আর্লি এজে হবে। মানে আপনার কথা হচ্ছে যে যে কোনো টাইমে হতে পারে, হ্যাঁ হবে। এ কারণে দেখা যায় যে 16, 15, 16, 17 বছর বয়সে তারা আসে মোডির ফিচার নিয়ে। আপনার যে কোনো টাইমেই হোক, কোনো সমস্যা নাই তো। এই জিনের মিউটেশনটা
কোন জিনে হবে সেটা হচ্ছে এখানে লেখা। এটা যে কোনো টাইমে হইতে পারে, তাই না? বললাম যে ভাই যদি 25 বছরের উপরে হয়, মানে 25 বছরের উপরে আসলে কেউ গ্লুকোগনেস সমস্যা নিয়ে আসলো, তো সেক্ষেত্রেও কি আমরা সেটাকে মুডি বলবো? মানে 45 ইয়ার্স একজন আসলো গ্লুকোগনেসের সমস্যা নিয়ে, তো সেক্ষেত্রে তো আমরা সেটাকে মুডি বলতে পারবো কিনা সেটা যদি বুঝছিলাম। আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, অটো অ্যান্টিবডি নেগেটিভ থাকে, আপনাকে ক্রাইটেরিয়ার মধ্যে বলছে যে 25 বছরের নিচে হবে। আপনি তো মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে প্রিভ্যালেন্সে 25 বছরের নিচেই পাবেন। কিছু তো রেয়ার থাকবে, কিছু তো এমন থাকবে যারা 25 বছরের উপরে থাকবে, থাকবে না? জি ভাই থাকবে। হ্যাঁ থাকবে, ওই পয়েন্টটাই আপনি বলতেছেন। এবং ওইটা যখন আপনার কাছে আসবে, আপনি মোডি বলেন অথবা হচ্ছে আপনি লাডা বলেন, লেটেন্ট অনসেট যেটা, একটা 25 বছরের নিচে, একটা 30 বছরের উপরে, তো মাঝখানে একটা গ্যাপ থাকে না, 25 থেকে 30। জি ভাই। প্রিভ্যালেন্স দেখছে যে মোস্টলি 25 বছরের নিচে থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে 2 জেনারেশনের, অটো অ্যান্টিবডি নেগেটিভ থাকবে, এগুলা মোডির ক্ষেত্রে বেশি যাবে। আর যেটা ল্যাটেন্ট অনসেট ডায়াবেটিস, সেটার ক্ষেত্রে 30 বছরের উপরে যাবে, অটো অ্যান্টিবডি প্রেজেন্স থাকবে, আদার অটোইমিউন প্রেজেন্স থাকবে। সো এটা মোস্ট কমন সিনারিও ইন কেস অফ মোদি। 25 বছরের উপরেও হইতে পারে, এক দুইটা কেস থাকবে এরকম, ওটা কোনো সমস্যা না। কিন্তু আন্ডারলাইং প্যাথোলজি কোথা থেকে হবে, সেটা হচ্ছে এই গ্লুকোকাইনেজ, যেটা প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে আছে, যেখানে গ্লুকোজ ঢুকে গ্লাইকোলাইসিস সম্পন্ন করতে যে এনজাইমটা লাগে সেখানে সমস্যা হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার পয়েন্ট হচ্ছে যেটা মোস্টলি আপনাদের জন্য লাগবে সেটা বোঝানো। এইটা হচ্ছে প্যাথোলজি। এই প্যাথোলজি পড়াইয়া হচ্ছে পরবর্তী যখন ডিজিজ যাবো তখন আপনাদের জন্য সুবিধা হবে। ক্লিয়ার হয়েছেন? হইতে পারবে, আমি বলতেছি না যে হবে না, হইতে পারে কিন্তু রেয়ারলি। জি ভাই বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা এখন আসেন, এই জায়গায় কি ইম্পর্টেন্ট, এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে সালফোনের ইউরিয়ার মেকানিজম কিভাবে হয়। সালফোনের ইউরিয়া হচ্ছে প্যানক্রিয়াসকে চিপা দিয়া ধইরা ইনসুলিন বাইর করে, যাতে আপনার গ্লুকোজ লেভেল কমে। আপনারা পানি শুকান, মানে একটা কাপড় ধোয়ার পরে ওটাকে অনেক ধরে চিপেন না, যাতে পানিটা একদম শুকায় যায়। একটা প্যানক্রিয়াস, টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে বলতেছি, একটা প্যানক্রিয়াস ধরেন ঠিক মতো কাজ করতেছে না তার, বা টাইপ 1 এর ক্ষেত্রে ধরেন, টাইপ 2 এর ক্ষেত্রে, সরি, টাইপ 2 এর ক্ষেত্রে ঠিক মতো কাজ করতেছে না, তার অনেক কিছু ডেস্ট্রয় হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, সে একটা দুর্বল প্যানক্রিয়াসকে আপনি এই সালফোনেরিয়া দিলেন আরো বেশি কাজ করার জন্য, তাহলে এটা তার জন্য একটা খারাপ জিনিস না? তাহলে কি করতে পারে সালফোনেরিয়া থেকে, কি হইতে পারে কমপ্লিকেশন হিসেবে? প্যানক্রিয়াসের কি হবে বলেন তো? প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ঠিক আছে, সালফোনেরিয়া থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্যানক্রিয়াসের উপর চাপ দিয়ে এরকম করে দেখে, একটা দুর্বল জিনিসকে যদি আপনি আরো প্রেসার দেন সেটা আরো ভেঙে যাবে, তো প্যানক্রিয়াসও ভেঙে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনক্রিটিং হরমোনস। ইনক্রিটিং হরমোন হচ্ছে আপনার GLP-1, GIP-1। ঠিক আছে, এগুলা গাট রিলেটেড হরমোন। এগুলাকে জিএলপি ইনক্রিটিং হরমোনস বলে কেন? এরা হচ্ছে বিভিন্ন কাজকর্ম করে বডি থেকে গ্লুকোজ লেভেলটা যখন বাড়ে, এই গ্লুকোজ লেভেলটা যাতে কমে যায় এবং ইনসুলিন যাতে সিক্রেট হয়, সেই কাজগুলা এই GLP-1 এন্ড জিআইপি করে। এরা হচ্ছে গাট হরমোন। এরা গিয়ে ইনসুলিনকে বাড়ি দিয়ে ইনসুলিন সিক্রেট করবে। ঠিক আছে, এই যে দেখেন, এখানে ইনসুলিনের স্টিমুলেট করবে, ইনসুলিন স্টিমুলেট করার কারণে এই যে ইনসুলিন বের হচ্ছে। বুঝতে পারছেন? তার মানে কি GLP-1 আর জিআইপি এগুলো কি ভালো না খারাপ? হ্যাঁ, জিএলপি আর জিআইপি এগুলো হচ্ছে ভালো। সো যদি ভালো হয়, এগুলো যদি ভেঙে ফেলে,
জিআইপি এন্ড জিএলপি-1 এগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে তো এটা ভালো হচ্ছে না। যেমন একই প্যাটার্নের আরেকটা জিনিস কার্ডিওলজিতে আছে, বলছি, জাস্ট প্যাটার্নটা বুঝেন। কি হয় দেখেন, জিএলপি-1 আর হচ্ছে জিআইপি, এরা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টরের উপরে কাজ করে, ক্যাম কে অ্যাক্টিভেট করে ইনসুলিন সিক্রেট করে। এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। কিন্তু কি হয়, এই যে ইনক্রিটিং অ্যাক্টিং ড্রাগস যেগুলো আছে, এরা হচ্ছে জিআইপি এন্ড জিএলপিটা যেটা ভেঙে মানে কাজ করতে দেয় না এদেরকে, এদেরকে ভেঙে ফেলা হয় যাতে এরা ঠিক মতো কাজ করতে না পারে। এই যে ইনক্রিটিং হরমোন গুলাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলার কারণে এগুলো তো ঠিক মতো কাজ করতে পারবে না, ইনসুলিন বের করতে পারবে না। ভেঙে ফেলা যাতে না হয়, তার এই ভেঙে ফেলাটা যাতে প্রতিরোধ করা যায় তার জন্য বের হয়েছে এই ডিপিপি-4 ইনহিবিটর। ঠিক আছে, এরা ইনক্রিটিং ড্রাগস হিসেবে কাজ করে। এরা এদেরকে ভাঙে না, ভাঙতে দেয় না, জিআইপি এন্ড জিএলপি-1 কে ভাঙতে না দেওয়ার কারণে কি হয়, এগুলা ঠিক মতো কাজ করতে পারে। বুঝতে পারছেন? জিআইপি এন্ড জিএলপি-1 সেম প্যাটার্নে আরেকটা জিনিস শুনে রাখেন, কার্ডিওলজিতে আপনারা পড়বেন অ্যাট্রিয়াল নাট্রিউরেসিস পেপটাইড একটা পড়বেন, ব্রেন নাট্রিউরেসিস পেপটাইড। এই যে নাট্রিউরেসিস করে যারা, এদেরকে হচ্ছে যে বডি ভেঙে ফেলে, বডি ভেঙে ফেলে। এই ভেঙে ফেলাটা কিন্তু এএনপি আর বিএনপির কিন্তু খুব ভালো ফাংশন, তারা হার্টকে বেশি কাজ করতে দেয় না, পানি বের করে দেয় বডি থেকে যখন হার্ট ফেলিয়ার হয়, এএনপি আর বিএনপি। তো বের করে দিলে তো ভালোই, নাট্রিউরেসিস না, সোডিয়াম বের করবে, সোডিয়ামের সাথে পানি বের হয়ে যাবে, ভালো তো। তো যেহেতু হার্ট ফেলিয়ারে হার্টের উপর যাতে প্রেশার না কমে এই কারণে পানি বের করে দেওয়ার কাজ করে এএনপি বিএনপি, বডি এএনপি বিএনপি কে ভেঙে ফেলতে চায়। ঠিক আছে, কেন? কম্পেনসেটরি মেকানিজম হিসেবে। তো এইগুলা যাতে না ভাঙা হয় এর জন্যই বের হয়েছে ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর। ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর কারণ কি, ন্যাপ্রিলাইসিন হচ্ছে এএনপি আর বিএনপি কে ভাঙে, যাতে এএনপি বিএনপি তার কাজটা না করতে পারে। ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর ন্যাপ্রিলাইসিন কে ভাঙে যাতে এএনপি বিএনপি ভালোভাবে কাজ করতে পারে। এই জন্য ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ড্রাগ ইন কেস অফ হার্ট ফেলার এই ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর। সামনে কার্ডিওলজিতে যখন পড়বেন তখনই দেখবেন। বুঝতে পারছেন? সেম প্যাটার্ন এই ইনক্রিটিং ড্রাগ যেটা ডিপিপি-4 ইনহিবিটর, একটা পড়তেছেন আরেকটা কোরিলেট করে দিলাম যাতে পরবর্তীতে মনে থাকে। তাহলে এখান থেকে কি আসবে, জিএলপি-1 জিআইপি গাট হরমোন কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আপনার সালফোনেরিয়া কিভাবে কাজ করে। এরপর আসেন ইনসুলিনের এফেক্ট বললাম, এখান থেকে প্রশ্ন আসে। এই যে এখানে হচ্ছে যে আপনার ফুল পয়েন্ট গুলা বলছে, এই যে দেখেন দুইটা পেপটাইড আছে, জিএলপি-1 জিআইপি, কোন কোন সেল থেকে আসে সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইনসুলিন সিক্রেশনে কাজ করে, গ্লুকোজ যখন খাওয়া হয় ইনসুলিন সিক্রেশনে কাজ করে। এটা ইনক্রিটিং এফেক্ট করে, এই কারণে ইনক্রিটিং হরমোনস। ইনক্রিটিং এফেক্টটা হচ্ছে টাইপ 2 ডিএমএ কমে যায়, টাইপ 2 ডিএমএ হচ্ছে এটা কমে যায়, এটা যাতে না কমে এই কারণে বের হয়েছে আপনার ডিপিপি-4 ইনহিবিটর। ঠিক আছে, ডিপিপি-4 ইনহিবিটর। আচ্ছা, এটা নিয়েও বলা হয়েছে ইনসুলিন অ্যানাবলিক হরমোন। তো সবকিছু স্টোরেজ করবে, বললাম না সবকিছু, এই যে স্টোরেজ জমায় রাখবে, জমায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, যখন আপনি খান, খাওয়ার পরে আপনার হঠাৎ করে গ্লুকোজ বেড়ে যায় বডিতে, এই হঠাৎ করে গ্লুকোজ বেড়ে গিয়ে যে একটা রেইজড হয়, এই জিনিসটাকে বডি কম্পেনসেট করে হচ্ছে বডির তৈরি আগে থেকে তৈরি ইনসুলিন, আগে থেকে তৈরি ইনসুলিন দিয়ে। ঠিক আছে, পরবর্তীতে সিনথেসাইজ করে ইনসুলিন, আগে থেকে তৈরি ইনসুলিন দিয়ে তারা এটি ইয়া করে। এটাও হচ্ছে মেকানিজমের মধ্যে। গ্লুকাগন কি করে, ইনসুলিনের অপোজিট এফেক্ট। তার মানে কি, হাইপারগ্লাইসেমিয়া, রাইট? তাহলে গ্লুকাগন কোথায় কাজে লাগবে, হাইপোগ্লাইসেমিয়াতে, সামনেই পাবেন। তো এটার এফেক্টটা কি, প্যারাকাইন এফেক্ট, প্যারাকাইন এফেক্ট। ঠিক আছে,
আচ্ছা, এরপর আসেন ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট। এগুলা মোটামুটি জানা হয়েছে। এগুলা এমসিকিউর জন্য হয়তো বা কাজে লাগবে। দেখেন এই জিনিসটা দেখেন, একটা ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, বডিতে কম্পেনসেটরি কি মেকানিজম তৈরি হয়। একটা হচ্ছে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন কমায় দিবে, একটা হচ্ছে হেপাটিক গ্লুকোজ আপটেক বাড়াই দিবে, পেরিফেরাল টিস্যুতে আপটেক বাড়াই দিবে, বডির যে গ্লুকোজের লেভেল সেটা যেটা বেড়ে গেছে ব্লাডে সেটা যাতে কমে যায়, এই কারণে এই এফেক্ট গুলা কাজ করে। ঠিক আছে, এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসেন, আপনার এই গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া ছাড়াও আর কি কি পয়েন্টে গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে, কি কি হরমোন দ্বারা? অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্রোথ হরমোন, নন অ্যাড্রেনালিন। এরা ইনসুলিনের অ্যান্টাগোনাইস্ট হিসেবে কাজ করে। তার মানে কি, এরা গ্লুকোজ লেভেল বাড়াবে না কমাবে? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্রোথ হরমোন, এরা গ্লুকোজ লেভেল বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে। ভেরি গুড, বাড়াবে। বাড়াবে। ভেরি গুড, বাড়াবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, এরপরে আমরা চলে যাব হচ্ছে যে ইনভেস্টিগেশন প্রোফাইলে। এটা মানে আপনারা মনে হয় সবাই পারবেন, এটা নিয়ে তেমন কিছুই না। এটা আপনার ফ্যামিলি মেম্বার বলেন, এটা আপনি পেশেন্ট দেখেন, সব ক্ষেত্রে বলেন এটা লাগবে। ডায়াবেটিস পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে, তাহলে এই যে তিনটা আছে, এই তিনটা দুইবার পরীক্ষা করা লাগবে। ডায়াবেটিসের কোনো সিমটম যদি না থাকে, তাহলে এটা একবার পরীক্ষা করলেই হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে কি, ফাস্টিং থাকবে 7 অথবা 7-এর বেশি, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট থাকবে হচ্ছে কত, 11.1 বা তার বেশি, HbA1c 48 অথবা তার বেশি। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে এটা নিয়ে, ইম্পেয়ার্ড ফাস্টিং, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। কোনটার চান্স অফ টাইপ 2 DM হওয়ার মানে পসিবিলিটি বেশি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ নাকি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স? ফাস্টিং গ্লুকোজ। আর কেউ? গ্লুকোজ টলারেন্স। আছে তো দুইটাই, এটা না হলে আরেকটা হবে নাকি? আচ্ছা, জি। দেখেন এখন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে নোটস এর বৈশিষ্ট্য। তারা হচ্ছে পার্সেন্টেজ আকার দিয়ে ফেলে। নোটস এ বলা আছে এই IGT থেকে টাইপ 2 DM হইতে 6 বছরে 6 ইয়ার্সে 60% চান্স বাড়ে যাদের IGT আছে তাদের ক্ষেত্রে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে IGT থেকে টাইপ 2 হওয়ার চান্স বেশি। তারা এটা কতটুকু পরীক্ষা করছে সেটাও জানে। আচ্ছা, এই যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সটা তাহলে ইম্পর্টেন্ট, তাহলে আগে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সটা দেখি, তারপরে হচ্ছে আমরা ফাস্টিংটা দেখবো। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কত থাকবে, তাহলে গ্লুকোজ টলারেন্স কত হইতে হবে দেখেন, 7.8 থেকে 11.1 এর মধ্যে। ফাস্টিং তাহলে কত হবে, যেটা নর্মাল থাকা উচিত ফাস্টিং ব্লাড সুগার সেটা, আর হচ্ছে ডায়াবেটিস হইতে হলে যেটা সেটার মাঝখানে, তার মানে কি 6.1 থেকে 7 এর মধ্যে, আর এটা হচ্ছে 7.8 থেকে 11.1 এর মধ্যে। জাস্ট একটা জিনিস নিয়ে মনে রাখার কথা বলতেছি, খাওয়ার খাওয়ার কত ঘন্টা পরে? খাবার 12 ঘন্টা পরে। ইউজুয়ালি 12 ঘন্টা পরে আমরা দেখি হচ্ছে যে ফাস্টিং লেভেলটা। ঠিক আছে, বা 8 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা ইউজুয়ালি। ক্লিয়ার? আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম, ফাস্টিং কত, গ্লুকোজ টলারেন্স কত, পয়েন্টটা জানলাম। পয়েন্টটা জানার টেকনিক কি, যেটা হচ্ছে 2 আওয়ার্স আফটার, আপনারা যত পড়ছেন 7.8 থেকে 11.1, সেটার মাঝখানে ফেলাবেন IGT। নর্মাল গ্লুকোজ লেভেল যত থাকে, ডায়াবেটিস ফাস্টিং অবস্থায় যত থাকে, তার মাঝখানের পয়েন্টটা হচ্ছে আপনার ফাস্টিং বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজটা আর কি। আচ্ছা, এবার আসেন, এবার পয়েন্ট হচ্ছে একটা ছোট জিনিস,
কোন কোন ড্রাগের কারণে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হয়? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবেন কোন কোন ড্রাগের কারণে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হতে পারে? স্টেরয়েডস। ভেরি গুড, স্টেরয়েডস। তারপরে বিটা ব্লকার, থায়াজাইড, স্টেরয়েড একজন বলছেন। তারপরে কোকেন। কোকেন। তারপরে আচ্ছা, এই যে দেখেন একটু আগে তো বললাম অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্রোথ হরমোন। ঠিক আছে, মানে কর্টিসলের কথা আছে, অ্যাড্রেনালিনের কথা আছে, নন অ্যাড্রেনালিনের কথা আছে। তো এগুলোতে পারবে না? এটা তো ইনসুলিনের অপোজিট কাজ করে। আচ্ছা শুনেন, কোকেন যেটা, ঠিক আছে, কোকেন যেটা সেটা ডিকে বেশি করে। ওকে, স্টেরয়েডটা ডিকে এর দিকে বেশি চলে যাবে। আইজিটির ক্ষেত্রে বিটা ব্লকার, থায়াজাইড, ডায়াবেটিক্স। আরেকটা জিনিস হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, রিসপেরিডনটা বেশি করে। ঠিক আছে, এটা সাইকিয়াট্রি যখন পড়বেন তখন এটা পাবেন খুব ভালোভাবে। জাস্ট এখানেরটা একটু মনে রাখার জন্য বললাম। ক্লিয়ার? আচ্ছা, নিচেরটা হচ্ছে কারো এই ওজিটিটি কার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস? ওজিটিটি কোন প্রেগনেন্ট পেশেন্টের জন্য? ওমেন। ভেরি গুড, প্রেগনেন্ট হবেন। কত সপ্তাহে করা হয়? সেকেন্ড টাইম। 26 এর পরে। এক্সাক্ট এক্সাক্ট একটা বলতে হবে, এক্সাক্ট। ডেভিডসন বলেন, নোটস এন্ড নোটস বলেন, পাস্ট মেডিসিন বলেন, পাস্ট টেস্ট বলেন, একটাই কথা বলা আছে, একটাই কথা বলা আছে। এটা এগুলা কেন জিজ্ঞেস করতেছি, কারণ এগুলা আপনারা ভুল করার কথা না। এগুলা আপনাদের ধরেন মোটামুটি একদম নখদর্পণে থাকার কথা। বলেন বলেন। 24 থেকে 28 সপ্তাহের মধ্যে করতে হবে। 24 থেকে 28 সপ্তাহেতে আসবে, নট সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, এটা বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা গেল এটা। ওজিডিটি কিভাবে পারফর্ম করবেন, স্যাম্পলিং কিভাবে নেবেন, এই কথাগুলো বলা আছে। এগুলা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য। এক, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, এটা কোন ডিজিজে আমাদের মেইন ইনভেস্টিগেশন অফ চয়েস, এটা পেশেন্টকে কিভাবে বুঝাইতে হবে রিয়েল লাইফে, এটা আমাদের জন্য কাজে লাগবে। ক্লিয়ার? আচ্ছা আসেন তারপরে আসেন, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন আমরা অনেক পড়ছি না, HbA1c, অনেক দেখছি, অনেক শুনছি, অনেক জানি। HbA1cটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? এটা হচ্ছে আপনার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, অ্যাম্বিয়েন্ট ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। এবং এটাও বলা হয় HbA1c যদি 11 বাড়ে, ব্লাড গ্লুকোজ লেভেল 2 মিলিমোল বাড়বে। 11 = 2, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি ধরনের একটা প্রোডাক্ট? নন এনজাইমেটিক, কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট থাকে আরবিসির সাথে, মেনলি আরবিসির সাথে। আরবিসির বয়সকাল কত? খুবই easy। 120 দিন। হ্যাঁ, 100, 120 দিন। 120 ডেজ। তাহলে HbA1c আপনি কয় মাসের গড় পাবেন HbA1c দিয়ে? 3 months। হ্যাঁ, শেষ। এটা পারলে ওটাই পারবেন। এখন আসেন, কথা তো এখানে আসবে না, কথা অন্য জায়গায় আসবে। এখন আমাকে বলেন, আরবিসি লাইফ স্টাইল বা আরবিসি লাইফ স্প্যান যেটা, সরি লাইফ স্টাইল বলতেছি, লাইফ স্প্যান যেটা, সেটা কমে যায় কোন কোন ডিজিজে? সিকেল সেল ডিজিজ, সিকল সেল তারপর ডিজিজ, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, এই যে সব দেওয়া আছে, ব্লাড লস, সিকেল সেল, থ্যালাসেমিয়া, প্রেগনেন্সি।
আফটার ব্লাড ট্রান্সফিউশন, এইসব ক্ষেত্রে আরবিসির লাইফ স্প্যান কমে যাবে। তাহলে এখানে কি HbA1c ভালো রিডিং দিবে? HbA1c ভালো রিডিং দিবে না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 অথবা স্প্লিনেক্টমি থাকলে আরবিসির লাইফ স্প্যানটা বেড়ে যাবে। তাহলে এইসব কন্ডিশন আমাদেরকে ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্ট দিবে HbA1c ক্ষেত্রে। আমাদের মাথায় রাখতে হবে HbA1c কখন ফলস নেগেটিভ মানে কমে যাওয়ার রেজাল্ট দিবে, যখন আরবিসি লাইফ স্প্যানটা কম হয়ে যাবে। এই যে কন্ডিশন গুলো তখন মাথায় আসবে। আরবিসি লাইফ স্প্যান যদি বাড়ে তখন ফলস পজিটিভ রেজাল্ট দিবে। ঠিক আছে, এই হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c ক্রাইটেরিয়া। আপনাকে মাথায় রাখতে হবে HbA1c কি, কয় দিনের অ্যাভারেজে আমরা ব্লাড গ্লুকোজ স্যাম্পল দেখব, কখন এটা কমে যেতে পারে ফলসলি, কখন এটা ফলসলি বেড়ে যেতে পারে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমরা HbA1c দেখবো না। ওকে, আচ্ছা, তারপর আসেন আইলেটস অটো অ্যান্টিবডি, এগুলো হচ্ছে সব ইনভেস্টিগেশন রিলেটেড। আইলেটস অটো অ্যান্টিবডি অনেক কিছু আছে, একটা আছে গ্যাড, একটা আছে অ্যান্টি ইনসুলিন, একটা আছে প্রোটিন টাইরোসিন ফসফেটেজ। ঠিক আছে, এই যে IAA2, অ্যান্টি জিঙ্ক ট্রান্সপোর্টার। কোনটা মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 1 ডায়াবেটিস? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কালকে তো একজন বলছিলেন গ্রুপের ইয়াতে, বলেন। আই আই জি জিএডি, গ্লুটামিক জিএডি, অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সি। ডিকার্বক্সিলেজ। এটা হচ্ছে 1 নম্বরে থাকবে, 1 নম্বরে। আপনাকে যদি বলা হয় অটো অ্যান্টিবডিজ ইন টাইপ 1 ডায়াবেটিস, 1 নম্বরে কোনটা? গ্যাড। ঠিক আছে, বাকিগুলা আপনাকে মনে রাখতে হবে MCQ এর জন্য, আদারওয়াইজ বাকিগুলা মনে রাখার দরকার নাই। আচ্ছা, এখন আসেন কেন গ্যাড এই অটো অ্যান্টিবডিজ গুলো ইম্পর্টেন্ট। 9টা দেখেন একটু। একটা অটো অ্যান্টিবডি থাকা মানে 20 থেকে 25, দুইটা থাকা মানে হচ্ছে 50 থেকে 60, তিনটা থাকা মানে হচ্ছে 70। তার মানে কত বেশি ডেঞ্জারাস ভাবে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, ওকে, যত বেশি থাকা তত বেশি পজিটিভিটি। ওকে, ওকে, আসেন সি পেপটাইড সম্পর্কে আপনাদেরকে বলা হয়ে গেছে। আমার সি পেপটাইড সম্পর্কে আপনাদেরকে বলা হয়ে গেছে, এন্ডোজেনাস ইনসুলিনের জন্য ইউজফুল মার্কার হচ্ছে সি পেপটাইড। ঠিক আছে, এই যে বাইরে থেকে ইনসুলিন আর ভিতরে ইনসুলিনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন নাই, সি পেপটাইড থাকবে না। ঠিক আছে, এই যে দেখেন প্যাথোগনোমিক টাইপ 1 ডায়াবেটিসের জন্য। ক্লিয়ার? টাইপ 2 ডায়াবেটিসে আপনি সি পেপটাইড পাবেন, কত এমএল? একটু বেশি এমএল পাবেন। এগুলা তো এখানে এটা ইম্পর্টেন্ট না। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার একটা টপিক আছে, যেটা ইনসুলিনোমার কথা বলছেন, এক্সোজেনাস কথা বলছেন ইনসুলিন, সেটার ক্ষেত্রে এই সি পেপটাইডটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসেন ইউরিনারি মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া কখন বলবো? যখন ACR, ঠিক আছে, ইউরিনে অ্যালবুমিন 300-র উপরে যাবে। এখন আমাকে একটা কথা বলেন, মাইক্রো অ্যালবুমিন ইউরিয়াতে কি ডিপস্টিক পজিটিভ থাকবে আর ডিপস্টিক নেগেটিভ থাকবে? কোনটা হবে, পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ। নেগেটিভ, নেগেটিভ। ভেরি গুড, নেগেটিভ থাকবে। ওভার্ট প্রোটিন ইউরিয়া, ওভার্ট প্রোটিন ইউরিয়া, সেখানে হচ্ছে ডিপস্টিক ফাইনালি পজিটিভ আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট আপনার কাছে আসলো, তার ডিপস্টিক পজিটিভ পাইলেন, তার কি নেফ্রোপ্যাথি আছে নাকি নাই? আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। এখন ইন্টারেস্টিং পয়েন্ট শুনেন, আমি একটা কথা কি বলছিলাম, রেটিনোপ্যাথি থাকা মানে, নেফ্রোপ্যাথি থাকা মানে রেটিনোপ্যাথি আছে। যে পেশেন্টের আপনি নেফ্রোপ্যাথি পাইলেন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, সেই পেশেন্টের যদি আপনাকে কোনো একটা কিছু এক্সামিন করতে বলে, সেটা মাথায় কোনটা সবার আগে আসবে? বেড সাইড টেস্ট যদি বলা হয়,
ভাইয়া হিট কোয়াগুলেশন টেস্ট। এই অপথ্যালমোস্কোপি কে বলছেন? আচ্ছা, হিট কোয়াগুলেশন টেস্ট করার দরকার নেই, আপনি তো ইয়া করেই ফেলছেন। ইউরিন অ্যালবুমিন তো আপনি পেয়ে গেছেন। আপনি ইউরিনারি নেফ্রোপ্যাথি আপনি পেয়ে গেছেন। আপনি ডিপস্টিক করলেন পজিটিভ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, আপনি বুঝলেন তার নেফ্রোপ্যাথি আছেই, কনফার্ম। পরবর্তীতে কোন টেস্ট বেডসাইড করবেন, সেটা হচ্ছে অপথ্যালমোস্কোপি করবেন রেটিনোপ্যাথি দেখার জন্য, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে নাকি নাই। কারণ এটা দুইটা ভাগ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি আছে, প্রোগ্রেসিভ রেটিনোপ্যাথি আছে, নন প্রোগ্রেসিভ রেটিনোপ্যাথি আছে। ফাইন্ডিংস গুলো আছে, সেগুলো আপনাকে বের করতে হবে। হিট কোয়াগুলেশন টেস্ট করবেন যদি আপনার এই প্রোটিনুরিয়া না থাকে, অ্যালবুমিনুরিয়া না থাকে, বা থাকলেও পরবর্তীতে এটা কত লেভেলের বেশি হয়েছে, সরি, হিট কোয়াগুলেশন টেস্ট করতে হবে আপনার অ্যালবুমিনুরিয়া যেটি পাওয়া গেছে নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে কত বেশি হবে সেটা দেখার জন্য, ঠিক আছে? কিন্তু আপনি যেহেতু পেয়ে গেছেন, পরবর্তীতে বেড সাইডে আপনাকে অপথ্যালমোস্কোপি টেস্টটা করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখেন, বেড সাইড টেস্ট মানে ইনভেস্টিগেশন না, ঠিক আছে? বেড সাইড টেস্ট বলতে ইনভেস্টিগেশন বোঝায় না। বেড সাইডে আপনি সাথে সাথে কি করা যায় সেটা চিন্তা করবেন, ইনভেস্টিগেশন রিলেটেড আসবে না আর কি। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার আসলে বলা উচিত ছিল বেড সাইড এক্সামিনেশন কি। আমি কি বেড সাইড এক্সামিনেশন বলি নাই আপনাকে যখন প্রশ্ন করছিলাম? জি ভাই, প্রশ্নটা কি আমি করছি, এক্সামিনেশন বলছি না? বেড সাইড এক্সামিনেশন বলছিলেন। বেড সাইড এক্সামিনেশন বলছি। এক্সামিনেশন এক জিনিস, টেস্ট আর এক জিনিস, ওটাই বলতেছিলাম। টেস্ট কেন বলতেছি, এক্সামিনেশন বললে তো আপনি টেস্ট করবেন না, ইউরিনারি অ্যালবুমিন বা হচ্ছে হিট কোয়াগুলেশন, এগুলো তো করবেন, আপনি তো দেখবেন কি আছে না আছে তার সাইন সিমটমের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, আপনার মাইক্রো অ্যালবুমিনুরিয়া আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, আপনি অপথ্যালমোস্কোপি করলেন, কেন করতেছেন এগুলা? ম্যাক্রো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন শুরু হচ্ছে, ডেভেলপ করা শুরু করতেছে আস্তে আস্তে। এই জিনিসগুলা আপনি বোঝার জন্য এই জিনিসগুলা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আসেন, এই যে দেখেন, মাইক্রো অ্যালবুমিনুরিয়া 30-এর উপরে গেলেন, ইম্পর্টেন্ট আর্লি ডিটেক্টর বলতেছে কিসে? ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কোন দিকে যায়? ওভার্ট প্রোটিনিউরিয়ার দিকে যায়, যেটা হচ্ছে আপনার ডিপস্টিক পজিটিভ। এখন এই যে ডিপস্টিক পজিটিভ, বাট এগুলা ডায়াবেটিস নেফ্রোপ্যাথি যদি হয়, তার পাঁচটা হচ্ছে স্টেজ আছে, পাঁচটা স্টেজ আছে, বুঝতে পারছেন? ওই পরবর্তীতে কমপ্লিকেশনে গেলে সেটা আপনি দেখতে পাবেন। এই মাইক্রো অ্যালবুমিনুরিয়া আছে, ওভার্ট প্রোটিনিউরিয়া আছে, নেফ্রোপ্যাথি আছে, হাইপার ফিল্ট্রেশন আছে। এগুলা পরবর্তীতে কমপ্লিকেশনের শেষে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মধ্যে এগুলো আছে। আচ্ছা, এরপর আসেন, ডায়াগনোসিস হইলো ডায়াবেটিস, ওই সেম একই কাহিনী। ভেনাস ব্লাড নিতে হবে আমাদেরকে, আমরা হচ্ছে কত লেভেল দেখে আমরা কনফার্ম করব, 7-এর উপরে, 11.1-এর উপরে, HbA1c কত, সেগুলো দেখে। আচ্ছা, আইজিটি, তারপর হচ্ছে প্রি ডায়াবেটিস এর মধ্যে আইজিটি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ কত আসবে না আসবে সেটা বলা আছে। ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজির মানে ক্লাসিফিকেশনের মধ্যে অনেকগুলা কারণ আছে, টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল, তারপর হচ্ছে কার কার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বিটা সেল ডিসফাংশন ডিফেক্ট, ইনসুলিন অ্যাকশন ডিফেক্ট হতে পারে লাইপোডিস্ট্রফির কারণে, প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াসের যে কোনো সমস্যার কারণে, প্যানক্রিয়াটেক্টমি, সিস্টিক ফাইব্রোসিস, হেমোক্রোমাটোসিস। এছাড়া আদার হরমোন যেগুলা এগেনস্টে কাজ করে, একটু আগে পড়ে আসছিলেন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকাগন, ক্যাথেকোলামাইন, থাইরোটক্সিকোসিস। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেন তো, গ্লুকোকর্টিকয়েডস গ্লুকোজ লেভেল বাড়াবে না কমাবে? বাড়াবে। গ্লুকোজ লেভেল ভালো হচ্ছে, হ্যাঁ। কেন এটা বললাম? হাইপার গ্লাইসেমিয়ার ফিচার দিয়ে দিবে কুশিং এর ক্ষেত্রে।
তাহলে এডিসনে কি থাকবে? গ্লুকোজের লেভেল কমবে থাক মানে কম থাকবে আর কি। কম থাকবে। ভেরি গুড, কম থাকবে। এই দুইটা হচ্ছে পার্থক্য করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমাদের যে ড্রাগ, যেটা নিয়ে অনেক কনফিউশন, গ্লুকোকর্টিকয়েডস, থায়াজাইড, এইচআইভি ড্রাগ, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর, অনেকগুলো আছে, বাট মেইনলি থায়াজাইড, বিটা ব্লকার, গ্লুকোকর্টিকয়েড, এগুলো মাথায় রাখবেন। আদার যে সিমটমস, মানে জেনেটিক সিনড্রোম, ডাউন, ক্লাইনফেল্টার, টার্নার, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, মায়োটোনিক ডিস্ট্রফি, এগুলোর ক্ষেত্রেও আপনার অ্যাসোসিয়েশন থাকতে পারে ডায়াবেটিসের। ওকে, ওকে। নেক্সট, এই বক্স গুলা হচ্ছে আপনার এমসিকিউ রিলেটেড টপিক। এমসিকিউ রিলেটেড টপিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওই যে প্রথমে যে ছবি দেখাইছিলাম আপনাদেরকে, ইনসুলিন রেজিস্ট্যান্স, বা যেটা হচ্ছে যে আপনার অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সের ক্ষেত্রে, ঠিক আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। ইনসুলিন রেজিস্ট্যান্স এর মোস্ট কমন কজ হচ্ছে অবেসিটি। একদম সোজা একটা যদি ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে যে আপনার বেশি ফ্যাট, যার কারণে গ্লুকোজ এন্ট্রি নিতে পারতেছে না, ইনসুলিন কম থাকার কারণে, এইসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এটা জাস্ট মাথায় রাখার জন্য। ওকে, এরপরে আসেন মোডি। মোডির টাইলে হচ্ছে আপনাকে সিনারিও আমি কি বলছি, একটা পেশেন্টের বয়স থাকবে 20 অথবা 18, পেশেন্ট হাইপার গ্লাইসেমিয়ার ফিচার নিয়ে আসছে। ঠিক আছে, হাইপার গ্লাইসেমিয়ার ফিচার নিয়ে আসছে, সাথে পেশেন্টের দুইটা জেনারেশনে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, তার কোনো অটো অ্যান্টিবডি নাই, অটো অ্যান্টিবডি তার নাই। কিসের দিকে যাবে এটা? এটা যাবে হচ্ছে আপনার মোডির ক্ষেত্রে। এটা হচ্ছে মোডি সিনারিও। বুঝতে পারছেন? এটা হচ্ছে মোডি সিনারিও। এখন আসেন মোডি সিনারিওর মধ্যে ইম্পর্টেন্ট কি? মোডি সিনারিওর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 2, যেটা মোডি টাইপ 2, যেটা গ্লুকোকাইনেজের কারণে হয়। এদের ক্ষেত্রে HbA1c নর্মাল থাকে, ফাস্টিং লেভেল হাই থাকে। ঠিক আছে, ফাস্টিং লেভেলটা হাই থাকে, যার কারণে পোস্টপ্রান্ডিয়াল কেমন থাকবে? নর্মাল থাকে। নর্মাল থাকবে। সো মোডি 2 এর ক্ষেত্রে আপনাকে এই ধরনের সিনারিও দিবে, খালি মোডি দিয়ে আপনার আসবে না, আপনাকে একদম ভিতরের লেভেলে গিয়ে তারপরে হচ্ছে ঘাটাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার কি পয়েন্টে প্রশ্ন আসবে সেটা বলা হয়েছে। এক, 2 নাম্বার জিনিস হচ্ছে এর পরবর্তীতে যেগুলো আছে, যে 3, 5, 1 কিভাবে মনে রাখবো? আমি মনে রাখছিলাম যখন, তখন মনে রাখছিলাম 31, 51, 14 দিয়ে। বুঝতে পারছেন কেন মনে রাখছিলাম? জাস্ট মাথায় রাখার জন্য, যে আমার যদি মোডি 3 বলে, তার মানে এটা হচ্ছে HNF আলফার সাথে রিলেটেড। যদি আমাকে মোডি 5 বলে, এটা 1 বিটার সাথে রিলেটেড। আর মোডি যদি 1 বলে, সেটা 4 আলফার সাথে রিলেটেড। জাস্ট জেনেটিক মিউটেশনটা আমার মাথায় ঢুকানোর জন্য এটা আমি এমনি মনে রাখছিলাম। ওকে, এরপর আসেন যেটা 5, যেটা হচ্ছে HNF1 বিটা সাথে অ্যাসোসিয়েটেড বা জিন মিউটেশনের কারণে হয়, তার আরেকটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে রেনাল সিস্ট অথবা রেনাল ফেইলারের সাথে এদের অ্যাসোসিয়েশন বাড়বে। রেনাল সিস্ট বা রেনাল ফেইলারের সাথে এদের এদের অ্যাসোসিয়েশনটা বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা 2 কেসে 2টা পয়েন্ট। তাহলে মোডি টাইপ 2 এর সিনারিও আপনার কাছে হাই ফাস্টিং গ্লুকোজ, পোস্টপ্রান্ডিয়াল নর্মাল। মোডি 5 এরটা আসবে হচ্ছে রেনাল সিস্ট অথবা রেনাল ফেইলিওরের সিনারিও, সাথে মোডি যে নর্মাল বা বেসিক সিনারিও সেগুলো দিয়ে। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে মোডির ক্ষেত্রে? ইনসুলিন। মোডির ক্ষেত্রে কি হবে? ইনসুলিন। 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 আহ সালফোনের ইউরিয়া কোথাও কাজে লাগবে না।
একটা জিনিস, একটু জাস্ট আগে ব্যাকে চলে যান। গ্লুকোকাইনেজ না, গ্লুকোকাইনেজ দেখাইছিলাম না, গ্লুকোকাইনেজ, গ্লুকোকাইনেজ মনে আছে? হ্যাঁ, ভুলে গেলেন? গ্লুকোকাইনেজের সমস্যার কারণে হয় যে মনে নাই। আচ্ছা বাদ দেন, ওটা সমস্যা নেই। আচ্ছা, একটা হচ্ছে যে আপনার সালফোনিউরিয়া মাথায় রাখতে হবে, যদি সালফোনিউরিয়া কাজ না করে তাহলে ডিরেক্টলি ইনসুলিন। ইউজুয়ালি যদি ডায়াগনস্টিক বা ডেফিনিটিভ ট্রিটমেন্ট বলে তাহলে ইনসুলিন। যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় আপনারা বলতেন যে, আপনাকে যদি বলা হয় যে জিডিএম এর ক্ষেত্রে আমার মেইন ট্রিটমেন্ট অপশন কি, সেটা হচ্ছে ইনসুলিন, এই ক্ষেত্রে আমার মাথায় চলে আসবে ইনসুলিন হচ্ছে মেইন ট্রিটমেন্ট অপশন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখন অ্যাসোসিয়েশন গেল, এখন হচ্ছে আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গেল, কোনটার সাথে কে রিলেটেড সেটাও গেল। ক্লিয়ার? কারো কোনো এসব নিয়ে প্রশ্ন আছে নাকি? ভাই মডি টু তে তো সালফোনিরিয়াস দিব, বাকি গুলাতে কি ইনসুলিন দিব? 3, 5 এ? মোডি টু তে সালফোনিলুরিয়া কেন দিব? কারণ গ্লুকোকাইনেজের সমস্যা হয়। গ্লুকোকাইনেজের সমস্যা হয়? হ্যাঁ, গ্লুকোকাইনেজের সমস্যা হলো তাহলে। তাহলে ভাই গ্লুকোজটা মেটাবলিজ হইতে পারবে না, এটিপি হইতে পারবে না, তখন সালফোনারিটা কাজ করতে পারবে না, এই জন্য সালফোনারিটা বাইরে থেকে দিব, তখন আর কি ইনসুলিনটা সিক্রেট হবে। যেহেতু 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 হচ্ছে যে আপনার ইয়ার ক্ষেত্রে লাগবে, আপনার হচ্ছে যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস, মনে আছে? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, জি ভাই। যেটা, হ্যাঁ গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়েছিল না? যদি হ্যাঁ হ্যাঁ। আপনাকে স্পেসিফিক বলা হয়, যদি আপনাকে স্পেসিফিক বলা হয় যে মোডি এটা টু, যদি বলা হয় এটা মোডি টু, যেখানে হচ্ছে যে আপনার জিন মিউটেশন হচ্ছে গ্লুকোকাইনেজের মধ্যে, যদি এটা বলা হয় আপনাকে, এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আসলে হয় ডায়েট থেরাপির মাধ্যমে। ডায়েট থেরাপির মাধ্যমে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মানুষজন ঠিক হয়ে যায়। ঠিক আছে? যদি ওটা না হয় দেন হচ্ছে যাবে হচ্ছে আপনার এই সালফোনিউরিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে আপনার ডায়েট থেরাপি দিলেই এটা ঠিক হয়ে যায়। কারণ কি দেখেন, ট্রিটমেন্ট রেয়ারলি রিকোয়ার্ড, এত বেশি লাগে না, ইম্পর্টেন্ট না এখানে ট্রিটমেন্টটা। বাকি যেগুলো আছে, ওয়ান মানে থ্রি, মোডি থ্রি বা ফাইভ, তারপর হচ্ছে আপনার ওয়ান, যেটা থ্রি, যেটা থ্রি, তার ক্ষেত্রে আমাদের ইনসুলিন লাগে।
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। মাঝখানে কি চলে গেছিলাম? জি ভাই, মানে কথা আসতেছিল না মাঝখানে। আচ্ছা আচ্ছা, সরি। আহ আচ্ছা। আহ দাঁড়ান একটা সেকেন্ড। ওকে, কই জানি ছিলাম? মোডিতে ছিলাম। কত পর্যন্ত শুনছেন একটু বলবেন? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মোস্ট কমন হচ্ছে 3, সেখানে লাগবে হচ্ছে আপনার ইনসুলিন। তারপর আসবে 2, সেখানে ইউজুয়ালি ডায়েট থেরাপিতে কাজ হয়। তারপরে আসবে হচ্ছে আপনার 1, সেখানে লাগে হচ্ছে আপনার সালফোনিউরিয়া। ইন কেস অফ 5 লাগে হচ্ছে আপনার ইনসুলিন থেরাপি। ঠিক আছে, আলাদা আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে বলে দিলাম। আচ্ছা, ওকে। টাইপ 1 ডায়াবেটিস, আচ্ছা, কোন ডিজিজ, অটোইমিউন ডিসঅর্ডার টাইপ 1 ডায়াবেটিসের সাথে মোস্টলি অ্যাসোসিয়েটেড? বলেন তো। আরো স্পেসিফিক যদি বলি, আহ পার্নিশিয়াস অ্যানিমিয়া না। জিআইটির মধ্যে কোনটা আসবে? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড হচ্ছে টাইপ 1 ডিএম। ওকে। আচ্ছা, এখানে আপনার যে টাইপ 1 ডায়াবেটিসের প্যাথোজেনেসিস আছে ওটা এত বেশি ইম্পর্টেন্ট না। শুধু হচ্ছে আপনার কোন ভাইরাসের সাথে অ্যাসোসিয়েটেড এই জিনিসগুলো একটু জানতে হবে, অ্যাজ ইন এগুলা এমসিকিউ আকারে আসতে পারে। এই পয়েন্টগুলো যেমন এন্টার ভাইরাসের মধ্যে কক্সাকি, মামস, রুবেলা, সাইটোমেগালো, এপস্টেইন বার, রেট্রোভাইরাস, এগুলা। নাইট্রাস অ্যামাইন, এগুলা হচ্ছে স্মোক জিনিস, টক্সিন আকারে কাজ করে। হাইজিন হাইপোথিসিসের একটা কথা বলছে, ভিটামিন ডি এর কথা বলছে, যেটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে টাইপ 1 এর সাথে। ওকে, এগুলো এত বেশি ইয়া না, ইম্পর্টেন্ট না। এমসিকিউ আকারে, হাইস্ট এমসিকিউ আকারে, তাও খুব রেয়ারলি। আচ্ছা, এরপরে আসেন হাইপার গ্লাইসেমিয়ার ফিচার গুলো একটু বলি। ফার্স্টে বলছিলাম হাইপার গ্লাইসেমিয়া যদি হয় তাহলে হচ্ছে যে আপনার ওই আহ অসমোটিক ফিচার গুলো দিবে। সেটা হচ্ছে কি, এই যে পলিউরিয়া, পলিডিপসিয়া, থার্স্ট, এগুলা চলে আসবে। হাইপারফেজিয়া আসবে, ব্লারিং অফ ভিশন, তারপর হচ্ছে মুড চেঞ্জ, প্লুরাইটাস, ওয়েট চেঞ্জ থাকবে, টায়ার্ডনেস থাকবে, নকচুরিয়া থাকবে, হেডেক, এগুলা জাস্ট হাইপার গ্লাইসেমিয়ার ফিচার হিসেবে আসে। একটা ইম্পর্টেন্ট জিনিস কি, হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি পলিউরিয়ার ফিচার পাবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। পলিউরিয়ার ফিচার কিন্তু হাইপার ক্যালসিমিয়াতে আসে। এরপর আসেন বক্স, এটা বোঝার জন্য, জানার জন্য যে আমার কি হিসেবে হাইপার গ্লাইসেমিয়ার ফিচার আসতে পারে। আমার যখন অ্যাবসুলেট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখন আমার কি কি সমস্যা হইতে পারে? গ্লুকোজ লেভেল বাড়বে, একটা এফেক্ট। মেটাবলিক অ্যাসিডোসিস হবে, দুইটা এফেক্ট। পটাশিয়াম কমে যাবে, হাইপার অসমোলারিটি হবে, রেনাল ফাংশন কমে যাবে। ঠিক আছে, আমরা পড়ছিলাম না ডিকে তে কি টাইপের মেটাবলিক ডিসঅর্ডার হয়, কেউ বলেন তো একটু। ডিকে তে কি টাইপের মেটাবলিক ডিসঅর্ডার হাইপোক্যালেমিয়া। হয়? মানে মেটাবলিক টাইপ মানে পুরাটা বলেন। মেটাবলিক ডিকে তে অ্যাসিডোসিস। ডিকে তে হাইপোক্যালেমিয়া, আচ্ছা এটা কোন টাইপের মেটাবলিক অ্যাসিডোসিস? হাই এনআয়ন গ্যাপ নাকি নর্মাল এনআয়ন গ্যাপ? হাই এনআয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ভেরি গুড। আচ্ছা, ডিকে এর ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া বোথ ক্যান অকার। ডিকে এর ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া বোথ ক্যান অকার। ঠিক আছে, এটা পরবর্তীতে।
কিন্তু একটা পেশেন্ট যখন আপনার কাছে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি নিয়ে আসবে, অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি কার ক্ষেত্রে বেশি হয়, টাইপ 1 আর টাইপ 2? টাইপ 1। টাইপ টাইপ 1। 1, তার মানে এটা টাইপ 1 এর ক্ষেত্রে পাবেন। তার মানে একটা ডিকে পেশেন্ট যখন আসবে তখন এই ফিচার গুলো পাবেন, হাইপারগ্লাইসিমিয়া, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, হাইপার অসমোলারিটি, রেনাল ফাংশন কমে যাচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এই জিনিসগুলো তখন চলে আসবে। বুঝতে পারছেন কেন চলে আসবে? ইনসুলিন নাই, ইনসুলিন তো স্টোর করে রাখতো, সব জমায় রাখতো, জমানোটা ভাঙবে, গ্লুকোজ ভাঙবে, প্রোটিন ভাঙবে, লিপিড ভাঙবে, লিপিড ভাঙা ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটোন, বিউটো অ্যাসিটিক অ্যাসিড এগুলা তৈরি করবে। এই অ্যাসিটোন গুলাই কিটোজেনেসিস করে মেটাবলিক অ্যাসিডোসিস করবে। এটা হচ্ছে প্যাথোজেনেসিস। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন লাডা। তেমন বেশি কিছু না, লাডা সিনারিওটা জাস্ট একটু আপনাদেরকে বলে যাচ্ছি আমি। সেটা হচ্ছে যে বয়স 30-এর উপরে থাকবে, পেশেন্টের অটো অ্যান্টিবডি পজিটিভ থাকবে, যে কোনো একটা অ্যাসোসিয়েটেড অটোইমিউন ডিসঅর্ডার দিয়ে দিতে পারে, লাইক গ্রেভস অথবা পার্নিশিয়াস অ্যানিমিয়া, এগুলো আপনাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, ইন কেস অফ লাডা। সরি, এগুলা এত ইম্পর্টেন্ট না, এগুলা এত বেশি দরকারও নাই আপনাদের জন্য। এরপরে আসেন হচ্ছে একদম ডিকে এর পার্টটাতে। আমি জাস্ট হচ্ছে আজকে ডিকে এর মানে টাইপ 1 টাইপ 2 এর ক্ষেত্রে আপনি কখন কি কোনটা চিন্তা করবেন সেটা নিয়ে একটা বলে আজকের জন্য এখানে অফ করব। টাইপ 1 যেটা এতক্ষণ পর্যন্ত আমরা পড়ে আসলাম, টাইপ 1 হচ্ছে ছোটদের ক্ষেত্রে হবে। টাইপ 1 এর পেশেন্ট আপনার কাছে যখন সিনারিও নিয়ে আসতে পারে, 25% কেসে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এর ফিচার নিয়ে আসতে পারে। তো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস থাকলে তো তার কিটোনিউরিয়া থাকতে পারে, কিটোসিস থাকতে পারে। ঠিক আছে, দুইটা জিনিস কমনলি পাবেন। এখন দুইটা জিনিস আপনারা বলবেন, টাইপ 1 এর সাথে অটোইমিউন ডিসঅর্ডার যাবে না টাইপ 2 এর সাথে? টাইপ টাইপ 1। 2 এর সাথে। টাইপ 1। হ্যাঁ, কে টাইপ 2 বলছেন? টাইপ 1 এর সাথে অটোইমিউন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড থাকবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনারাই বলবেন, ফ্যামিলি হিস্ট্রি কার সাথে কমন থাকবে, টাইপ 1 এর সাথে না টাইপ 2 এর সাথে? টাইপ 2। টাইপ 2। টাইপ 2, ভেরি গুড। টাইপ 2। আরেকটা জিনিস বলে ফেলেন, আপনি টাইপ 1 এর ক্ষেত্রে বিএমআই কেমন পাবেন, টাইপ 2 এর ক্ষেত্রে বিএমআই কেমন পাবেন? টাইপ 2 এ বিএমআই হাই থাকবে, টাইপ 1 এ বিএমআই কম থাকবে। ভেরি গুড। টাইপ ওয়েট লস টাইপ 1 এ কম, হাফ আসছে আর কি কথাটা। আচ্ছা সমস্যা নেই। টাইপ 1 মানে তো আপনাকে বলছিলাম ওয়েট লস, তার মানে টাইপ 1 এ বিএমআই কম, টাইপ 2 তে বিএমআই বেশি। ফ্যাট জমে গিয়ে ইনসুলিনকে কাজ করতে দিচ্ছে না, এটা হচ্ছে টাইপ 2 এর প্যাথোজেনেসিস। বুঝতে পারছেন? যার কারণে যাদের মেটাবলিক সিনড্রোম আছে, মেটাবলিক সিনড্রোম, মেটাবলিক সিনড্রোমের প্রথমটাই যেটা লাগবেই সেটা হচ্ছে অবেসিটি, 1 নাম্বার, বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। এটার সাথে এটার সাথে হাইপার টিজি, ব্লাড প্রেশার, হাইপার ইউরেসেমিয়া, ঠিক আছে, হাইপার ইউরেসেমিয়া, এই ফিচার গুলো থাকবে। বাট ইনসুলিন রেজিস্ট্যান্স বা অবেসিটি থাকতে পারে। যাদের সেন্ট্রাল অবেসিটি আছে তাদের ক্ষেত্রে টাইপ 2 হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে মোটামুটি বুঝে গেছেন টাইপ 1 এর পেশেন্ট দিকে নিয়ে আসে নাকি টাইপ 2 এর পেশেন্ট দিকে নিয়ে আসে বেশি, টাইপ কোনটা? 1। টাইপ টাইপ 1, 1। ভেরি গুড, টাইপ 1। তো একটা পেশেন্ট আপনার কাছে যখন অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, তার একটা ডিফারেন্সিয়ালের মধ্যে আপনি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস রাখবেন? হ্যাঁ, রাখা যায়। জি। আচ্ছা, এবার একটু জাস্ট প্যাথোজেনেসিসটা বলি, অনেক কিছু একসাথে মাথায় ঢুকাবেন। একটা টাইপ 1 এর পেশেন্ট, বলছিলাম কি হাইপার গ্লাইসেমিয়া হয় যেহেতু ইনসুলিন নাই, তার অজমোটিক ফিচার নিয়ে আসবে, পলিউরিয়া, পলিডিপসিয়া, থার্স্ট, ডিহাইড্রেশন, শক, এই ফিচার গুলো নিয়ে আসে। তো একটা পেশেন্ট যখন আপনার কাছে টাইপ 1 এর ফিচার নিয়ে আসবে ডিকে নিয়ে, সেই পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হবে। কেন অ্যাবডোমিনাল পেইন হবে দেখেন, পেশেন্টের বডির ব্লাড কমে যাচ্ছে, মানে পানি বের হয়ে যাচ্ছে,
পানি বের হয়ে যাওয়ার কারণে তার ডিহাইড্রেশন হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে তার অ্যাবডোমিনাল ইসকিমিয়া ডেভেলপ করতেছে, সেখান থেকে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। তাহলে ডিকে এর একটা কমন ফিচার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। পেশেন্টের ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার কমে যাবে, শকের ফিচার নিয়ে আসবে। আর একটা ফিচার হচ্ছে কি, শকের ফিচার কি, ব্লাড প্রেশার কম, ট্যাকিকার্ডিয়া। পেশেন্টকে ডিহাইড্রেটেড পাবেন, পেশেন্টের কনসাস লেভেল কম থাকবে, ঠিক আছে, পেশেন্ট ইয়াং থাকবে, পেশেন্টের আদার অটোইমিউন ডিসঅর্ডার থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে একটা পেশেন্ট যখন আপনার কাছে ইমার্জেন্সিতে ডিকের ফিচার নিয়ে আসছে, অ্যাবডোমিনাল পেইন দেখে আপনি একে সার্জারিতে পাঠিয়ে দিলেন, এটাকে কোন ধরনের বায়াস বলবেন? এটা ফার্স্ট চ্যাপ্টারের আমাদের যে বায়াস আছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এটা। একটা ডিকে পেশেন্ট আমরা অ্যাবডোমিনাল পেইন চিন্তা করে ডিকে ভাবি নাই, জাস্ট অ্যাবডোমিনাল পেইন ভেবে আমরা অ্যাকিউট অ্যাবডোমেন ভেবে পাঠিয়ে দিচ্ছি সার্জারিতে, এটাকে বলা হয় ট্রায়াস কুইং। ঠিক আছে, ট্রায়াস কিউইং, সরি কিউইং হবে, এটা হচ্ছে ভুল। এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি করি। যে পেশেন্ট ইমার্জেন্সি থেকে যাওয়ার কথা মেডিসিনে বা এন্ডোক্রাইনে, সে পেশেন্ট গেছে হচ্ছে কোথায়, সার্জারিতে, এটা হচ্ছে ভুল আমাদের। এটা একটা জিনিস পড়ালাম টাইপ মানে পার্ট, পেপার ওয়ানের ফার্স্ট চ্যাপ্টারের, একদম যখন ফার্স্ট চ্যাপ্টার পড়তে পারবেন তখন বায়াস যখন পড়বেন তখন এগুলা পাবেন, অনেকগুলা পাবেন, প্রায় 12টার উপরে আছে। আচ্ছা, এই যে পেশেন্ট আসলো ডিকের ফিচার নিয়ে, এই পেশেন্টের অ্যাবডোমিনাল পেন হচ্ছে অ্যাবডোমিনাল ইসকিমিয়া হয়ে, ডিহাইড্রেশন হয়ে ইসকিমিয়া ডেভেলপ করছে, ব্লাড নাই। এখন আমাকে বলেন, একটা হেনক্সকোলিন পারপুরার পেশেন্টও অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, তার কারণ কি? মেসেন্টারিক ইসকেমিয়া হতে পারে। তার কারণ হচ্ছে ভাস্কুলাইটিস, তার কারণ হচ্ছে ভাস্কুলাইটিস। তার মানে একটা পেশেন্টের ভাস্কুলাইটিক ফিচার যদি থাকে, তার পায়ে যদি কোনো পেটিচি পারপুর এগুলো যদি থাকে, এগুলো যদি পেইনফুল হয়, আপনাকে একটা ডিডি রাখতে হবে ভাস্কুলাইটিস। তার কারণ ভাস্কুলাইটিস অলওয়েজ পেইনফুল। ঠিক আছে, তো আমাদের আজকে এতটুকু পর্যন্তই। পরের দিন আমরা হচ্ছে ডিকে এইচএসএস ম্যানেজমেন্ট রিলেটেড আলোচনা করব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে নাকি এখন এই পর্যন্ত এতটুকু আসার মধ্যে? কারো কোনো প্রশ্ন, কারো মডিফাইবে কোনো কি আমরা জিজ্ঞাসা? কি ইনসুলিন দিব? মডিফাইবে কি ইনসুলিন দিব মানে ফার্স্ট অফ অল? মোডি 5 এর ক্ষেত্রে ইনসুলিনটা হচ্ছে নেসেসারি, নট সালফোনিল ইউরিয়া। ঠিক আছে, মোডি 5 এর ক্ষেত্রে বাট মানে আবার বলি একটু, ইন কেস অফ থ্রি ইনসুলিন, ঠিক আছে, ইন কেস অফ থ্রি, তারপর আসবে, হ্যাঁ, হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, মোডি 3 হচ্ছে মোস্ট কমন টাইপ, তার ম্যানেজমেন্টে লাগবে হচ্ছে ইনসুলিন। মোডি 2 হচ্ছে ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ঠিক হয়ে যাবে। মোডি 1 এর ক্ষেত্রে আসে সালফোনিল ইউরিয়া, 3 এর ক্ষেত্রে আসবে ইনসুলিন। ঠিক আছে, প্রতিটা ভাগ ভাগ করে বলে দিছি। এখন পর্যন্ত যা পড়ানো একটা হয়েছে। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন ভাই একটা বলেন। প্রশ্ন আছে। জি জি, হ্যাঁ ভাই শুনতেছি আমি। সালফোনিলের মেকানিজমে দেখলাম যে ভাই ক্যালসিয়াম তো ভিতরে ঢুকতেছে, তখন তো হুম, ব্লাডে হাইপোক্যালসিমিয়া হচ্ছে না? তা হাইপোক্যালসিমিয়া হইলে তখন হাইপোক্যালসিমিয়ার ফিচার দেখা যাবে না পেশেন্টের, মানে স্পাজম হবে, ইয়ে হবে। হ্যাঁ হইতে পারে, কিন্তু অত বেশি হবে না আর কি, অত বেশিও কমায় না। একটা ইনসুলিন তো অনেক গ্লুকোজ কমায় দিতে পারে, সেই হিসেবে ওরকম এফেক্ট করবে না আর কি।
বুঝতে পারছেন আমার কথা? আপনি যে চিন্তা করতেছেন ওই ওই হিসেবে আসবে না আর কি। খুবই রেয়ার জিনিস, খুবই রেয়ার জিনিস, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন? হ্যালো, আর একটু ক্লিয়ার করি জি ভাই। আপনাকে। ধরেন গ্লুকোজ আছে ধরেন 50টা, 5টা ইনসুলিনই 50টা গ্লুকোজকে হচ্ছে যে আপনার শেষ করে ফেলতে পারবে, মানে কম্পেনসেট করে ফেলতে পারবে। ঠিক আছে, 5টা ইনসুলিন, ধরেন 3টে ইনসুলিনই বের হলো, 3টা বা 4টে ইনসুলিন বের হয়ে আহ 50টা গ্লুকোজের মধ্যে 30 থেকে 40টা গ্লুকোজকে নিউট্রালাইজ করে ফেললো। তো লাস্ট যেটা আছে 10টা থেকে গেল, দরকার নেই 10টা লেভেল থেকে মেনটেন করতেছে ব্লাড গ্লুকোজ লেভেলটা। ঠিক আছে, ব্যাপারটা এমন হয়ে যাবে আর কি। তখন ওই ক্যালসিয়াম এত বেশি আপনার বের হবে না, যেটাতে আপনার সমস্যা হবে আর কি। আচ্ছা, একজনে একটা প্রশ্ন করছেন, একজনে একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে ডিএমএ পলিউরিয়াতে ইনকন্টিনেন্স হতে পারে কিনা। ঠিক আছে, আপনি জেরিয়াট্রিক যখন পড়বেন না, জেরিয়াট্রিক জেরিয়াট্রিক চ্যাপ্টারে ইউরিনারি ইনকন্টিনেন্সে যখন যাবেন, তার রিস্ক ফ্যাক্টরের মধ্যে পাবেন ইউটিআই, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার ক্যালসিমিয়া, সিভিয়ার কনস্টিপেশন, ডায়াবেটিক্স, এগুলা পাবেন। বুঝতে পারছেন? সো হাইপার গ্লাইসেমিয়া আছে, তো তার হাইপার গ্লাইসেমিয়া মানে কি, তার ডিএম থাকতে পারে। ডিএম এর পেশেন্টের হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, সেটা আর্জ ইনকন্টিনেন্স অথবা স্ট্রেস অথবা ওভারফ্লো ইনকন্টিনেন্স, যে কোনো একটা নিয়ে পেশেন্ট আসতে পারে। ইউজুয়ালি হচ্ছে আপনার যেটা ওভারফ্লো ইনকন্টিনেন্স, ঠিক আছে, ওভারফ্লো ইনকন্টিনেন্স বা যেটাকে বলা হয় যে আপনার ব্লাডার কাজ করতেছে না ঠিক মতো, তার নার্ভ সাপ্লাই নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে পেশেন্ট এরকম ফিচার নিয়ে আসতে পারে ইনকন্টিনেন্সের। সো ডিএম এর পেশেন্ট ইনকন্টিনেন্স নিয়েও আসতে পারে। ঠিক আছে, ভাই ডিএমএ কি নিউরোজেনিক ব্লাডার হয় যেখান থেকে ইয়া হতে পারে? মোস্টলি নিউরোজেনিক ব্লাডার হচ্ছে যে স্ট্রোকের ক্ষেত্রে মেইনলি হয়, এক নম্বরে, যদি মাথায় রাখতে চান আর কি, যেহেতু মাথা থেকে সব সাপ্লাই হয়, সেহেতু ওটা সবার আগে আসবে। ডিএম এর ক্ষেত্রে নিউরোজেনিক ব্লাডার হইতে পারে, কিন্তু খুব পরে, খুব পরে। এটার একটা আছে আপনার, আহ চার্ট আছে, মানে কতদিন পরে কোন এফেক্টকে অর্গান, কোন অর্গানকে এফেক্ট করবে ডিএম, সেটার উপর ডিপেন্ড করতেছে। 10 বছর পরে ডায়াবেটিস, 10 বছর থাকার পরে মানে কিডনিকে এফেক্ট করে ডায়াবেটিস। 10 বছর আছে পেশেন্টের, আস্তে আস্তে তখন ইয়াকে ধরবে, রেনালকে ধরবে। তো এরকম যাইতে যাইতে অনেক দিন পার হয়ে যায়, অনেক দিন পরে হচ্ছে যে আপনার এটা ডেভেলপ করতে পারে। ঠিক আছে, অ্যাটনি ব্লাডার যেটাকে বলা হয় আর কি, টোন নাই। ক্লিয়ার? হ্যাঁ, মাইক্রো অ্যালবুমিনুরিয়া, তারপরে ওভার অ্যালবুমিনুরিয়া, এখান থেকে সিনারিওটা কিভাবে আসে আসলে? সিনারিও আসবে হচ্ছে আপনার ওই যে একটা হলো ডিপস্টিক পজিটিভ, ডিপস্টিক নেগেটিভ, অথবা ডিরেক্ট আপনাকে দিয়ে দিবে হচ্ছে পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ফিচার। এটা আসলে আসে হচ্ছে আপনার পেশেন্টের ডায়াবেটিস আনকন্ট্রোল অনেকদিন ধরে, পেশেন্টের এসিআর আপনি অনেক বেশি পাইছেন, ঠিক আছে, এসিআর ধরেন মোর দেন 300 পাইছেন একটা, অথবা আপনাকে দিয়ে দিতে পারে হচ্ছে পেশেন্টের আপনার এই ডিপস্টিক পজিটিভ, ঠিক আছে, এগুলা দিয়ে দিতে পারে। এগুলা দেওয়ার পরে পেশেন্ট হচ্ছে ফিচার নিয়ে যখন বলবে এসিআর বেশি বা পিসিআর বেশি, 2টা পয়েন্ট গেল, অথবা ইউরিনে অ্যালবুমিন লেভেল পজিটিভ 2 বা 3+, আরেকটা পয়েন্ট বলে দিল ইউরিনারিতে, ঠিক আছে, তখন আসবে, তখন আপনি বলতে পারবেন যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আপনাকে সিনারিওতে দিয়ে বুঝাবে যে এটা একটা পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পেশেন্ট, অথবা এমনও দিতে পারে পেশেন্টের রেটিনোপ্যাথির ফিচার দিয়ে দিল, ঠিক আছে, অপথলমোস্কোপিক ফিচার দিয়ে দিল, বললো যে পেশেন্ট এখন ইউরিনে এসিআর এত নিয়ে আসছে, এটা ডায়াগনোসিস কি, অথবা এই ডায়াগনোসিসের জন্য আপনি কি ট্রিটমেন্ট দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে।
বাকি আর কোনো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হয়েছেন তো এখন পর্যন্ত যতটুকু দরকার? বুঝতে পারছেন কিভাবে আপনার এই ডেভিশনটা পড়া লাগবে যারা নতুন? আরেকটা কোশ্চেন ছিল ডেভিডসন পড়া হ্যাঁ নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ শিওর। মানে আহ, আমাদের প্রফের সময় অথবা মানে পুরো ফাইনাল ইয়ারে তো ওইভাবে আসলে ডেভিডসন পড়া হয় না অনেকেরই, মানে আমার নিজেরই আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস করি, আচ্ছা আমরা দেখলাম যে এই টপিক আছে, এরপর ডেভিডসনটা খুলে আমরা ওই টপিকটাই পড়ে ফেললাম, তো এখানে তো যে টপিকগুলো আসে নাই ওগুলো তো পড়া হচ্ছে না, তো এটা কি কোনো ইফেক্ট পড়বে? ধরেন হচ্ছে আমি তো একটা ছোট টপিক ধরলাম, সিস্টেম ধরলাম। এই সিস্টেমের সবকিছু আপনার লাগবে না, এখান থেকে প্রশ্ন আসবে হাইস্ট এক, দুই, প্লাস মাইনাস ওয়ান। তিনটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। যেসব টপিক হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট, এই যে ডায়াবেটিস টপিক, এটা তো আপনার বাস্তব জীবনেও কাজে লাগবে। এটা হচ্ছে যে আপনার পার্ট ওয়ানেও কাজে লাগবে, এমআরসিপিতে কাজে লাগবে, সব ক্ষেত্রে এটা আপনার লাগবে। তো যখন আপনি পড়বেন তখন যে টপিকটা আগে আসছে সেই টপিকের আশেপাশে যে টপিকগুলো আছে সেটা একটু দেখবেন। যে ধরেন মাইক্রো অ্যালবুমিনিউরিয়া দিয়ে প্রশ্ন আসছে, ওই ইনভেস্টিগেশনের মধ্যে দেখবেন পেশেন্টের সি পেপটাইড নিয়ে প্রশ্ন আসছে নাকি, অথবা মাইক্রো অ্যালবুমিনিউরিয়া এই টপিকটা নেফ্রোলজিতেও আছে, ওখান থেকে কি প্রশ্ন আসছে বা প্রশ্ন আসলে কিভাবে আসে। তা আমাদেরকে পড়তে হবে এভাবে, টপিকের আশেপাশে অ্যাসোসিয়েটেড কি পয়েন্ট গুলো আছে আর টপিক থেকে কি প্রশ্ন আসছে সেটা আমরা ভালো মতো দেখবো। সেটা থেকে হয়তো বা প্রশ্ন আসবে না, কিন্তু পরবর্তীতে কি প্রশ্ন আসতে পারে সেটা তো একটা চিন্তা ভাবনা করতে পারবো আমরা, যে পরবর্তীতে এরকম প্রশ্ন আসতে পারে, আমাদেরকে এটার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আর এটা তো একটা টপিক, যখন সব পড়বেন সব তো মাথায় রাখতে পারবেন না, তখন ওই স্পেসিফিক গুলাই হচ্ছে আপনার মাথায় ঘুরতে থাকবে, যাতে ডিরেক্ট অ্যান্সার দিতে পারেন অথবা এক্সক্লুশন ক্রাইটেরিয়া করে অ্যান্সার বের করতে পারেন। তখন ওই লিঙ্ক আপটা আরো বেশি কাজে লাগবে, যে একটা ডিজিজের সাথে একটা ডিজিজ লিঙ্ক আপ, এটার সাথে ওইটা লিঙ্ক আপ, এভাবে করে আরো অনেক কিছু বের হয়ে আসবে। আরো বুঝবেন, আরো ক্লাস নেওয়ার পরে আরো আস্তে আস্তে সব বুঝতে পারবেন। ঠিক আছে? ভাই একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই একটা পেশেন্ট আসলো আমার কাছে, আমি ব্লাড গ্লুকোজ করে দেখলাম যে হচ্ছে 15-16, কিন্তু তার কোনো সিমটম নাই। সেক্ষেত্রে আমি কি চিন্তা করব, যে পেশেন্টের হিস্ট্রি নিব, সে কতক্ষণ আগে খাওয়া দাওয়া করছে, বা তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ হ্যাঁ। কিনা, বা হুম। সেক্ষেত্রে আমার অ্যাসেসমেন্টটা কি হবে? আমি তো ডায়াবেটিস বলতে পারবো না হঠাৎ করে, গ্লুকোজ অনেক বেশি না না, পাইলেই। সেক্ষেত্রে আমার বয়স দেখতে করণীয় কি? হবে, বয়স দেখতে হবে, এইজ কিরকম, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে তাই এই পেশেন্টের হচ্ছে আপনার আগে কোনো কোমরবিডিটি আছে নাকি। ঠিক আছে? Sorry, কোনো কোমরবিডিটি আছে নাকি, দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে যে আপনার সে কোনো ড্রাগ পাইছে নাকি। ঠিক আছে? কোনো অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার আছে নাকি, এইসব ফিচারের হিস্ট্রি নিবেন। কোনো হাইপারগ্লাইসিমিয়ার ফিচার ছিল নাকি, যে পলিউরিয়া, পলিডিপসিয়া বা নকচুরিয়া ছিল নাকি। ঠিক আছে? তার আগের হিস্ট্রিতে কখনো এরকম ব্লাড গ্লুকোজ লেভেল বেশি ছিল নাকি। এগুলো নেওয়ার পরে আপনি তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন। ওই যে ইন্সপেকশন, তারপর হচ্ছে আপনি ইন্সপেকশনের মধ্যে আপনি যে প্রথমে যে টপিক গুলা ছিল, যেটা হচ্ছে যে আপনার পায়ে কোনো ক্যালাস আছে নাকি, কোনো আলসার আছে নাকি, তার কোনো আর্থ্রোপ্যাথি আছে নাকি, এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। তো এগুলো আপনাকে ক্লু দিবে, সিমটম সাইন। এটা হওয়ার পরে এরপরে ইনভেস্টিগেশনে যাবেন আপনি। ফাস্টিং দেখবেন, 2 আওয়ার্স আফটার দেখবেন, HbA1c দেখবেন। ঠিক আছে? যদি HbA1cর জন্য আপনার ওই রিলেটেড কোনো যদি কোনো কি হচ্ছে আপনার আহ আদার অ্যাবনর্মালিটি না থাকে। আচ্ছা, ইউরিনারি করবেন। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা অপথ্যালমোস্কোপি করতে হবে, একটা ইউরিন ডিপস্টিক করতে হবে। ওগুলো আপনাকে আরো অনেক বেশি হেল্প করবে পেশেন্টের ডায়াবেটিস আছে নাকি নাই সেটা ডিটেকশনের জন্য। ঠিক আছে? ইনভেস্টিগেশনে এই তিনটা তো মাস্ট, সাথে ইউরিনারি। ঠিক আছে? ইউরিনারিটা করে আরো শিওর হয়ে যেতে পারবেন যে পেশেন্টের ডায়াবেটিস আছে নাকি নাই। ঠিক আছে? আর যেসব পেশেন্টই আসবে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের
মানুষ ভাত খায়। তো যেহেতু বাংলাদেশের মানুষ ভাত খায়, দেখা যায় যে মোর দেন 80% মানুষেরই হচ্ছে ডায়াবেটিস থাকে, ঠিক আছে। তো এরকম পেশেন্ট খুব কমই পাবেন যাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি 17-18% ডায়াবেটিসের কোনো ক্লু পাচ্ছেন না। বুঝতে পারছেন? ওই পেশেন্ট আপনার কাছে ডায়াগনোসিস হয়ে আসবে। খুব কম, খুব কম। মানে এখন ওপিডি তে পাওয়া যায় আর কি এরকম, যে ডায়াবেটিস সিমটম আছে কিন্তু সে পরীক্ষা করে নাই, তখন আপনি তাকে পরীক্ষা দিবেন আর কি, যেটা ওপিডি কেস হিসেবে আসবে। বুঝতে পারছেন? এটা আসলে একটু অ্যাসেসমেন্ট রিলেটেড, এন্ড এটা আসলে এই পার্ট 1 এর সাথে এতটা ম্যাচ করবে না আপনার। বুঝতে পারছেন? নাইম ভাই না? জি ভাই। হুম। পার্ট 1 এর সাথে অতটা অ্যাসেস করবে না, এটা আলাদাভাবে এটা আপনাকে দেখতে হবে। ভাই আজকে যেগুলো পড়ালেন মানে এই রিলেটেড টু মানে এসবিএ দিলে ভালো হতো, ক্লিনিক্যাল সিনারি হিসেবে কিভাবে প্রশ্ন আসবে। হুম হুম, আরে পড়াইছি তো আজকে, কালকে দিব আর কি। কালকে গ্যাপ, পরশুদিন হচ্ছে সেকেন্ড পার্ট নিব, সেকেন্ড পার্টে শেষ করব। এরপর তো বলছি আমি পরীক্ষা নিব, সমস্যা নেই। ঠিক আছে। প্রশ্ন গ্রুপে হয়তোবা যেদিন ক্লাস থাকবে সেদিন হয়তোবা অফ থাকবে, কিন্তু বাকি দিন আপনার চলতে থাকবে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য এখানে আমি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। গ্রুপের সাথে থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো সাজেশন থাকলে জানাবেন। আর প্রশ্ন যে করি সেটাতে পার্টিসিপেট করবেন। ঠিক আছে। ওকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।